আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আমার তো ওই যে আগের থেকে একটা মিটিং ছিল, আমি অ্যাভয়েড করতে পারি নাই। এই জন্য আপনাদের কাছ থেকে 1 ঘন্টা সময় অতিরিক্ত চেয়ে নিয়েছিলাম মেইলে। যাই হোক, আমরা এখন কন্টিনিউ করি। তো আমাদের আজকের যে টপিকস, সেটা আমাদের সিসা রিভিউ ম্যানুয়ালের থার্ড চ্যাপ্টার। তো আগের মতোই এইটাও হুবহু আমাদের কন্টেন্টের সাথে কাভার করে না, কিন্তু তারপরও এটা আমরা পড়ে যাব কারণ আমাদের কন্টেন্টের অনেক কিছু এখান থেকে কাভার করে। তো আর এর মধ্যে সম্ভবত আর মতিন ভাইয়ের কোনো ক্লাস হয় নাই, কারণ আমরা যেহেতু থার্সডে ক্লাস করলাম, আজকে সানডে, এর মধ্যে আর সুযোগ হয় নাই। আপনারা কি আমাদের আগের যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, সিসা রিভিউ ম্যানুয়ালের চ্যাপ্টার 2, এইটা একটু কি দেখার সুযোগ পেয়েছিলেন কিনা? বা আসলে ব্যস্ততা তো সবারই আছে, অন্যান্য ক্লাসও আছে আপনাদের, সবকিছুর ফাঁকে ফাঁকে এটাও একটু কন্টিনিউ করার চেষ্টা করা, যে আপনারা কিছু দেখে কোনো প্রশ্ন বা কিছু আপনারা আমাদের জন্য রেডি করতে পারছেন কিনা, যে এই জায়গাগুলো আমরা বুঝতে পারি নাই বা এগুলো আবার একটু দ্বিতীয়বার দেখা দরকার। যদি ওইটা না হয় তাহলে সময় যেহেতু খুবই কম, আমরা শেষ করি, আমাদের তো এই মাসের লাস্ট উইকেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা কি ওই মডেল কোশ্চেন যেটা ইনস্টিটিউট থেকে দেওয়ার কথা ছিল সেটা পেয়েছেন? জি না। আচ্ছা, ওইটা আপনারা একটু আমাদের যে ক্লাস কোঅর্ডিনেটর মামুন সাহেব আছে, উনি যখন কথা বলবে বা ই করবে, সুযোগ পেলে আপনারা একটু জিজ্ঞাসা করবেন। কারণ আমার সাথে ঠিক না, আমাদের কোঅর্ডিনেটরদের সাথে একবার মিটিং হয়েছিল, বলছিল যে নভেম্বরের মধ্যেই ওনারা আমাদেরকে 150 কোশ্চেনের একটা ডেমো ভার্সন শেয়ার করবে, যেটা দেখে আমরা এবং স্টুডেন্টরা বুঝতে পারবো যে কি ধরনের প্রশ্ন ফিউচারে পরীক্ষায় আসবে আমাদের ফাইনাল এক্সামে। এবং সেই সাথে হচ্ছে একটা মক ক্লাসেরও আলোচনা আলোচনা ছিল, ওনারা এগ্রি করেছিলেন। সেই জন্য আপনারা একটু পুশ করলে এটা ভালো হবে আর কি, তাহলে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্টটা পাওয়া যাবে। তো এইটা একটা পার্ট আমাদের আলোচনা বা শেয়ার করার জন্য। তো আমাদের আজকের যে টপিকস, ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। তো এইটার দুইটা পার্ট। একটা হচ্ছে যে আমরা চাইলে ইনফরমেশন সিস্টেম বা আমাদের যে রিকোয়ার্ড গভর্নেন্সের যে সিস্টেম, সেটা আমরা প্রকিউর করতে পারি। প্রকিউর করাটা দুইভাবে হয়: রেডি প্রোডাক্ট, অফ দ্য শেলফ প্রোডাক্ট আমরা কিনতে পারি, অথবা আমরা ইন হাউস ডেভেলপ করে নিতে পারি। ইন হাউস ডেভেলপমেন্ট করলে সেটার জন্য আমাদের নিজস্ব কিছু প্রক্রিয়া অবলম্বন করে তারপর ডেভেলপ করা। আর যদি আমরা রেডি প্রোডাক্ট, অফ দ্য শেলফ প্রোডাক্ট কোথাও থেকে পারচেস করি, সেখানে হয়তো কিছু প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজেশন বা অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা থাকতে পারে, তারপরে ওটাকে ইমপ্লিমেন্ট করা। তো ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াটার আগে আমাদের ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট, এই দুইটা কনফার্ম করে তারপর ইমপ্লিমেন্টেশনে যাওয়া। তো ইমপ্লিমেন্টেশনের পার্টের চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টের কি রিকোয়ারমেন্টটা দরকার, বা আমরা কি ধরনের সার্ভিস চাচ্ছি, অথবা একটা প্রজেক্ট গভর্নেন্স বা একটা প্রজেক্ট ম্যানেজ করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা কি। আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের আবার স্ট্রাকচারটা দরকার, কারণ প্রজেক্ট যে আমরা প্র্যাকটিস করব বা ম্যানেজ করব, এটার জন্য একটা স্ট্রাকচার লাগবে। কারণ প্রজেক্টটা তো ম্যানেজ করতে চাইলে আমাদের ফাংশনগুলো কি কি, অর্গানাইজেশনের স্ট্রাকচার কি, বা ম্যাট্রিক্সগুলো কি কি, এগুলো ক্লিয়ার জানলে আমরা অনেক সহজে প্রজেক্টকে আসলে ম্যানেজ করতে পারবো। তো এই যে এরিয়াগুলো, এগুলো আসলে আমাদের ইনফরমেশন টেকনোলজি বলেই পড়তে হয় বিষয়টা এরকম না। আমরা যে কোনো ধরনের প্রজেক্ট নিয়ে যদি কাজ করি, সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের এরিয়াগুলো আমাদের একটু প্রপার আন্ডারস্ট্যান্ডিং রাখা। কারণ প্রজেক্ট যে শুধু আমাদের সিস্টেম ডেভেলপমেন্টের জন্যই হবে এরকম না, অন্য যে কোনো কাজেই তো প্রজেক্ট হতে পারে। কাজে প্রজেক্টের ওই পার্টটা ওভারঅল কমন এবং একই রকম প্রক্রিয়া, কোনো জায়গায় হয়তো স্টেপ বা টায়ার একটা দুইটা বেশি বা কম হতে পারে, এবং ওইখানে কার কি রোল থাকবে এই জায়গাগুলো স্ট্রাকচার অনুযায়ী ডিজাইন করা। তাহলে আমাদের যে আজকের কন্টেন্ট, ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এটার দুইটা পার্টে এখানে ভাগ করা আছে, পার্ট এ, পার্ট বি। প্রথম পার্টি হচ্ছে যে আমাদের প্রজেক্ট গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বিজনেস কেস অ্যান্ড ফিজিবিলিটি অ্যানালাইসিস, সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজিস, কন্ট্রোল আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিজাইন। এগুলো দেখতে যত ছোট মনে হচ্ছে আমাদের এখানে ওভারঅল, কিন্তু ভিতরে প্রতিটা কন্টেন্টের উপরে অনেক আলোচনা, বিশদ আলোচনা আছে। তো আমরা প্রথমে প্রথম পার্টে যাই, দেখি আস্তে আস্তে আমাদের এরিয়াগুলো আমরা। Recording in progress. স্যার, জি, শুনতে পাচ্ছি, প্লিজ। আমাদের কন্টেন্টের সাথে এইখানের এই চ্যাপ্টারের মানে কোনগুলো আমাদের সাথে মিল আছে? আমাদের 5টা মডিউল আছে। আমরা 5টা জি মডিউলের স্যার, এর এর আগের সাথে দিন যে মডিউলটা পড়েছি আমাদের,
ওই মডিউলের পরেরটা থেকে আমরা শুরু করছি। আগের মডিউলে আমরা যেরকম আপনাদেরকে প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে দেখাই দিছি যে কোনটা কোনটার সাথে সম্পৃক্ত হয়, জি বুঝতে পারছিলেন তো ওইগুলো? জি। কিন্তু স্যার আজকের যে চ্যাপ্টারটা নিছেন, এই সিসের 3 নাম্বার চ্যাপ্টার, এটার সাথে আমাদের আমাদের বইয়ের মানে আমাদের চ্যাপ্টারের সাথে মানে কোন কোন অংশ আচ্ছা, মিল আপনার আছে? আপনার হাতে যদি ওই আমাদের আইসিএবির হ্যান্ডবুকটা থাকে, আছে স্যার। হ্যাঁ ওইটা থাকলে আপনি ওইখানে লার্নিং অবজেক্টিভ 4-এ যান। তো স্যার এদিকে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। হ্যাঁ ওইটার ইতে চলে যান। ও আচ্ছা স্যার, ওইখানে এইখানে তো বুঝছি স্যার, এই সিসার বইতে তো 5 নাম্বার চ্যাপ্টারটা তো আমাদের সাথে একটা আছে না, হুবহু মিলেছে স্যার 5 নাম্বার চ্যাপ্টারটা। হুবহু হুবহু আসলে কোথাওই মিলবে না, আমাদেরকে বিভিন্ন টপিকসকে আসলে কভার করতে হবে। হুবহু মিলবে না, হুবহু মিলবে না, কারণ আমাদের তো ধরেন ইয়েতে ওনারা বেছে বেছে টপিকস গুলো দিয়েছেন আমাদের হ্যান্ডবুকে, তাই না? জি আমাদের হ্যান্ডবুকে কিন্তু উল্লেখ করেন নাই যে আমাদের সিসার রিভিউ ম্যানুয়ালে সম্পূর্ণটাই আমাদেরকে পড়তে হবে। তো ওনারা এখানে ওই লার্নিং অবজেক্টিভ গুলো দিয়ে গাইডলাইন দিয়ে আমাদেরকে বলেছেন সিসার রিভিউ ম্যানুয়াল থেকে পড়তে। এখন টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমরা যদি ওই চ্যাপ্টারের শুরু থেকে না পড়ি, ঠিক মাঝখানে গিয়ে পড়লে ওইখানে যদি শুধু ইমপ্লিমেন্টেশনটা পড়তে যাই, সে হলো আপনার ইনফরমেশন সিকিউরিটি লার্নিং অবজেক্টিভ 4-এর ইতে গিয়ে দেখেন ইভালুয়েট দ্য ডিজাইন ইমপ্লিমেন্টেশন মেইনটেনেন্স মনিটরিং রিপোর্টিং, এই যে এই জায়গাগুলো আছে, তাহলে ইমপ্লিমেন্টেশন পড়তে হলে আমাদের তো আসলে আগের ইয়েগুলো বুঝে আসতে হবে। এই জন্য আমরা একটু এটা পড়তেছি আমাদের বেসিক এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার জন্য। কিন্তু আমরা প্রিপারেশন নিব, সেটা গতদিন আমরা আলোচনা করেছি, যে শুধুমাত্র আমাদের লার্নিং অবজেক্টিভে যে পয়েন্টগুলো বলা আছে সেটার উপরে। এখন আমরা যদি শুধুমাত্র ডিরেক্ট বি পার্টে চলে যাই ইমপ্লিমেন্টেশনে, তাহলে আগের কথাগুলি না জেনে আসলে কিভাবে একটা সিস্টেম ডেভেলপমেন্ট হবে, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে কভার করতে পারবো না। আচ্ছা স্যার, সিসার বইয়ে যে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট, এটাই কি ইনফরমেশন স্যার ঠিক না ওখানে স্যার? নাই নাকি এটা? জি, আমি বুঝতে স্যার পারিনি প্রশ্নটা। স্যার সিসার বইয়ের ভিতরে মডিউল 5-এ আছে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। জি, আর আমাদের আজকে যেটা মডিউল 4 পড়াচ্ছেন, এটা হলো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। এই দুইটা চ্যাপ্টার কি সেম নাকি না না ভাই? না, চ্যাপ্টার চ্যাপ্টার সেম না। আমরা আমরা যেটা পড়তেছি আজকের এইখান থেকে লার্নিং অবজেক্টিভ 4-এর কিছু অংশ কভার করবে, সম্পূর্ণটা কভার করবে না, কারণ সম্পূর্ণটা আমাদের এখানে নাই। কারণ লার্নিং অবজেক্টিভে তো সিলেক্টিভ কিছু এরিয়া এখানে উল্লেখ করে দিয়েছেন, সে কারণে আমাদের ওইটাকে বোঝার জন্য আমাদের এটা পড়তে হচ্ছে। নাহলে আমরা যদি মাঝখান থেকে শুধু দুইটা টপিকস পড়ে যাই, তাহলে আমাদের বুঝতে একটু জটিলতা হইতে পারে বা আমরা হয়তো ক্লিয়ার বুঝতে নাও পারি। এই জন্য আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য আমরা পুরো চ্যাপ্টারটাই দেখে যাচ্ছি। এখন একটা হইতে পারে যে যদি সময় খুব কম থাকে শুধু ইমপ্লিমেন্টেশন দেখে যেতে পারি আমরা এখান থেকে। তাহলে সিসার বইয়ের সাথে তো তাহলে কি, যে আমাদের এই চ্যাপ্টারটা মিল হচ্ছে না কোনোটা ভাই স্যার? মানে কোনো চ্যাপ্টার হুবহু মিলবে না আমাদের কোনোটার সাথে, এর আগেও কখনো মিলে নাই। আমাদের সিসার যে 5টা ডোমেইন আছে, ওরা জি চ্যাপ্টার বললেও এটা আসলে 5টা ডোমেইন। 5টা ডোমেইনকেই আমাদের বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে অল্প অল্প করে দেওয়া আছে, সম্পূর্ণটা কোথাওই মিলবে না। দেখেন আপনি যদি সিসার কন্টেন্টটা হাতে নেন, মানে আপনার বই তো সবার কাছেই আছে এখন, আপনি যদি কন্টেন্টটার দিকে ফলো করেন তাহলে দেখবেন যে আমাদের যে লার্নিং অবজেক্টিভ দেওয়া কন্টেন্ট থেকে আপনি মার্ক করলে কোনোটাতেই সম্পূর্ণভাবে মার্ক করা যায় না। তাহলে এটা কিভাবে পড়বো বুঝতেছি না তো স্যার। এইটা তো আমরা আগের দিনও আলোচনা করলাম যে আমরা হচ্ছে এই সিসার রিভিউ ম্যানুয়াল থেকে আমাদের লার্নিং অবজেক্টিভের যে টপিকসগুলো আছে ওই ওই টপিকসগুলো পড়ব। আর আমরা ক্লাসে বেশি পড়তেছি বা বেশি এরিয়া দেখতেছি এই কারণে যে হঠাৎ করে মাঝখানে একটা টপিকস দেখলে আমরা আগেরগুলো একদম না জানা থাকলে বুঝতে সমস্যা হবে। তো ক্লাসের পড়াটা একটু ডিটেইল, আর পরীক্ষার প্রিপারেশনটা হবে হয়তো আপনার সরাসরি লার্নিং অবজেক্টিভকে কেন্দ্র করে। কারণ আমরা যদি ক্লাসে একটু ডিটেইল না আলোচনা করি বা আপনাদেরকে না দেখাই, রিলেটেড কোনো কিছু খুঁজলে পরে খুঁজে পেতেই সমস্যা হবে।
আচ্ছা, আগে আমাদের কনফিউশন গুলো অ্যারাইজ করছে যেগুলো, এগুলো সলভ করার চেষ্টা করি, তাহলে ভালো হবে। না হলে পড়ায় আগ্রহ থাকবে না বা আমরা আসলে প্রপার অ্যাটেনশন দিতে পারবো না। আমাদের যেগুলো কনফিউশন আছে এগুলো আমরা একটু শেষ করি, কারণ আমাদের যে লার্নিং অবজেক্টিভগুলি দেওয়া আছে, আপনি যদি খেয়াল করেন, আমরা লার্নিং অবজেক্টিভ 3 পর্যন্ত গতদিন আলোচনা করেছি। গতদিন আমরা সিসার যে বইটা পড়েছি ওইটার কন্টেন্টের সাথে আপনি এই কন্টেন্টগুলো একটু মিলিয়ে দেখেন, এখানে হচ্ছে 75% মিলে যাবে, সবগুলো মিলবে না। এটা আমরা আগের দিনও আলোচনা করছি, কারণ কিছু জায়গা আসলে তারা ইচ্ছে মতো অন্য জায়গা থেকে কপি করে বসিয়েছেন, বা আমাদের টপিকসগুলো এইভাবে সাজানো হয়েছে, কোশ্চেন যারা হ্যান্ডবুকটা বানিয়েছেন, সিলেবাস বানিয়েছেন। তো এখন যারা সিলেবাস বানিয়েছেন তারা তো আর সিসার পুরো রিভিউ ম্যানুয়ালটাকে উল্লেখ করে দেন নাই। তাহলে আমাদের সিসার রিভিউ ম্যানুয়ালের কোনো চ্যাপ্টারই আমাদের লার্নিং অবজেক্টিভের সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে না। তাহলে আমরা আজকে যে লার্নিং অবজেক্টিভ দেখার চেষ্টা করছি, সেইখানে যদি আপনি খেয়াল করেন, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটির একটা পার্ট আছে, আবার ইমপ্লিমেন্টেশন একটা আছে। তো এখন আমরা যদি সিকিউরিটিটা শুধু দেখি, তাহলে সিকিউরিটির জন্য আমাদের আগের যে বই ছিল এমআইএস এর বইতে সিকিউরিটির একটা চ্যাপ্টার আছে, ওইখানে এখানে অনেক কিছুই কভার করবে। তাহলে আমাদের সিসার রিভিউ ম্যানুয়ালের অ্যাডভান্স এইটা বাদ দিয়ে যদি আমরা এমআইএস এর আগের বইতে যাই, ওইখানে দেখবেন যে আমাদের এই সিকিউরিটি রিলেটেড একদম ডিটেল মিলে যাবে, ওখানে একটা চ্যাপ্টার আছে। ডিটেল বলতে আসলে ম্যাক্সিমামটাই মিলে যাবে। স্যার ওই চ্যাপ্টারটার নাম কি স্যার? আমি ওটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা স্টপ করে। দেখেন যে আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে স্যার। জি, আমি এটা একটু বড় করি, তাহলে একটু আমাদের বুঝতে সহজ হবে। এইখানে মিলবে, লেখাটা টপিকসটা দুই রকম, এখানে লিখছে সিকিউরিং ইনফরমেশন সিস্টেম, আর ওইখানে হলো ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি। স্যার সিসা ম্যানুয়ালের ইয়ে যে চ্যাপ্টারটা ছিল, প্রোটেকশন ইনফরমেশন অ্যাসেট, ওটা পড়লে হবে না স্যার এটার জন্য? হ্যাঁ, এটা পড়লেও হবে। আমরা যদি সিসা ম্যানুয়ালের 5টা ডোমেইন একবার গোথ্রো করে ফেলতে পারি, তখন দেখবেন যে আমাদের লার্নিং অবজেক্টিভে যা দেওয়া আছে সবকিছুই কভার করবে। এখন একটা চ্যাপ্টার থেকে আমরা হুবহু মিলাতে পারছি না, এটাই হচ্ছে টেকনিক্যাল প্রবলেম। ধরেন আমাদের সিসা রিভিউ ম্যানুয়ালে যেভাবে ডিটেইল লেখা আছে সবকিছু টপিকস কভার করে, কিন্তু আমাদের লার্নিং অবজেক্টিভে সবকিছু ওনারা দেন নাই। ওনারা এখান থেকে ইম্পর্টেন্ট বা তাদের কাছে যেটা মনে হয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য জানা দরকার, জরুরি, ওনারা এটা শেয়ার করেছেন। এখন আমরা যদি এই চ্যাপ্টারটা পড়ি, যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এইখান থেকে অনেক কিছুই মিলে যাবে। কিন্তু আমাদেরকে তো সাজেশন দেওয়া হচ্ছে সিসা রিভিউ ম্যানুয়ালটা পড়তে, এই বইটা পড়তে আমাদেরকে সাজেশন দেওয়া হয় না। এটা এর আগের যে আমাদের কর্পোরেট সরি ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্সের বই এবং সিলেবাস ছিল, ওই সিলেবাসে হচ্ছে আমাদের এই এই বইটা সাজেশন আকারে দেওয়া ছিল। এখন যেটা আমাদেরকে সাজেশন আকারে দেওয়া, ওইটা বাদ দিয়ে যদি অন্য বই পড়ি আর প্রশ্ন যদি আসলে সিসা রিভিউ ম্যানুয়াল থেকে ওনারা করে, তাহলে এটা কেমন হবে যে আমরা একটা এরিয়া কভার করছি, পড়ছি, কিন্তু প্রশ্ন আরেকটা এরিয়া থেকে হচ্ছে। এটাও তো একটা জটিলতা, কারণ আমাদের হ্যান্ডবুকে কোথাও কিন্তু এই বইটা রেফারেন্স দেওয়া নেই। আমাদের হ্যান্ডবুকটাতে আপনি যদি লাস্টের দিকে যান, ওই যে রেফারেন্স যেখানে আছে, ওইখানে জি দেখবেন যে স্যার। সিসা রিভিউ ম্যানুয়ালের কথা একদম শুরুতেই বলা আছে, এবং ওইটাকেই হাইলাইট করা। আমাদের হ্যান্ডবুকে যান, লাস্টের পেজটাতে, সম্ভবত পেজ নাম্বার 5 বা 6,
যে কোনো একটা পেজ হবে 5 অথবা 6, লাস্টের পেজে গিয়ে দেখবেন রেফারেন্সে সবার আগে দেওয়া আছে সিসা রিভিউ ম্যানুয়াল। আর আপনার কাছে যদি আগের সিলেবাস থেকে থাকে আমাদের, ওই সিলেবাসে দেখবেন যে এমআইএস এর বইটার কথা বলা ছিল। আর এখানে আমরা যদি তিন আইটি গভর্নেন্স, অর্গানাইজেশন এন্ড স্ট্র্যাটেজি, ইনফরমেশন সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি এন্ড ইনফরমেশন সিস্টেম অডিট, এগুলো আমরা যদি সিসা থেকে পড়ি তাহলে হয়ে যাবে না স্যার? জি, তাহলে হয়ে যাবে। আর আমাদের প্রথম চ্যাপ্টার তো আমরা প্রথম দিনই আপনাদেরকে এটা শেয়ার তো করে দিই, লয়ের, হ্যাঁ সেটা ওইগুলো জানি, সবই সেটা আমাদের বাংলাদেশি। জি স্যার, জি স্যার। আর সেকেন্ডটা হচ্ছে এমআইএস থেকে পড়া লাগবে আর কি, 10 নম্বর হ্যাঁ, চ্যাপ্টারটা। সেকেন্ডটাও কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি এমআইএস থেকে। জি স্যার, জি স্যার, ঠিক আছে। তো এখন আমরা ওই যদি একদম অ্যাপেল টু অ্যাপেল টপিকস মিলাইতে যাই, তাহলে হচ্ছে যে আমাদেরকে এখান থেকে কপি করে করে আপনাদেরকে বুঝাইতে হবে। আর আমরা যদি সিসার রিভিউ ম্যানুয়ালটা ফলো করি, তাহলে যেটা হবে, পুরো রিভিউ ম্যানুয়াল সম্বন্ধে আমাদের একটা বেসিক হয়ে গেল। এইখান থেকে কিছু অংশ আমাদের পড়তে হবে, কিছু অংশ আমাদের এমনিতেই জানা থাকলো, এটার মুখস্থ করার দরকার নাই বা ওইটার উপরে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করার দরকার নাই। প্রবলেম হয়ে গেছে আমাদের এর জন্য কোনো সেপারেট আচ্ছা ম্যানুয়াল আচ্ছা। নেই। একটা ম্যানুয়াল যদি ডেভেলপ হয়ে যেত, তাহলে হয়তো এই কোশ্চেন বা হ্যাঁ। এই কনফিউশনটা আমাদের থাকতো না আর কি। আমাদের জি যেহেতু স্যার। এটা ম্যানুয়াল নাই, এই জায়গাটায় আমরা সবাই মিলে একটু কনফিউজড। স্যার আইসিবি তো দিয়েছে স্যার, 150টা কোশ্চেন দিয়েছে। আমি এটাই জানতে চাইলাম যে দিয়েছে কিনা, কারণ আমি আজকে আসলে খুবই ব্যস্ত ছিলাম, ওটা খোঁজ নেওয়ার মতন সুযোগ পাই নাই। এই জন্য আমি ক্লাসের শুরুতেই প্রশ্ন করলাম যে এটা ওনারা দিয়েছেন কিনা, দিয়ে থাকলে স্যার ওইটা একটু প্র্যাকটিস। আপনার চ্যাট বক্সে জি, তাহলে সবাই ওটা কপি করে নিয়ে নেন। কিন্তু অ্যান্সারটা নাই আর কি স্যার, এদিকে সব কোশ্চেন। অ্যান্সার অ্যান্সার যদি না থাকে, তাহলে অ্যান্সার আমরা খুঁজে বের করব। তাহলে আমি এটা একটু সময় নিয়ে নেক্সট দিন অ্যান্সার গুলো খুঁজে বের করব। অ্যান্সার থাকারই কথা, কেন যে নাই? অ্যান্সার থাকলে না মেলাইতে আমাদের জন্য সহজ হয়তো। জি স্যার, অ্যান্সারটা দেওয়া নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কপি করে রাখি, অ্যান্সারটা আমরা খুঁজে বের করে নিব। দেখেন তো অন্য কোনো ম্যাটেরিয়াল আছে কিনা অ্যান্সারের জন্য। স্যার এটা আমি চ্যাটে পেয়েছি, তো ওয়েবসাইটে দেখতে হবে আইসিবি। কারো কাছে যদি মামুন সাহেবের নাম্বার থেকে একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন যে এই ডকুমেন্টটা যে দিছেন, এইটার কোনো অ্যান্সার শিট দিয়েছেন কিনা 1 মিনিটে, তাইলে আমরা কনফিউশন থেকে বের হয়ে গেলাম। এখন ফোন দিব স্যার? দেন, একটা অসুবিধা না, 30 সেকেন্ডে আর কি হবে। জাস্ট আমরা তাইলে আর খুঁজবো না, যদি ওদের কাছে থেকেই থাকে আমাদের আর নতুন করে খোঁজার কিছু নেই, আমরা ওখান থেকে কপি করে নিয়ে নিব। আর না হলে আবার এটা আমার কষ্ট করে খুঁজে খুঁজে বানাতে হবে আপনাদের জন্য, আমার একটু জি স্যার। সহজ হবে তাইলে। স্যার, স্যার, জি ভাইয়া, স্যার অ্যান্সার পেয়েছেন? শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি ভাই। না স্যার, ওনার মামুন ভাই জানে না। ও ঠিক আছে, তাহলে আমি খুঁজে বের করার চেষ্টা করি, না হলে আমি একটু স্টাডি করে আপনাদেরকে অ্যান্সার নেক্সট দিন দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এটা অ্যান্সারটা পেলে প্র্যাকটিসটা প্রপার হবে, যে আমি আসলে কয়টা সঠিক উত্তর দিতে পারলাম বা কয়টা দিতে পারলাম না। আর এগুলো তো মনে হচ্ছে স্যার সিসা ম্যানুয়াল থেকে তুলে দিয়েছে মনে হচ্ছে। একদম ঠিক, এছাড়া তো অন্য কিছু হওয়ার কোনো কারণ নাই।
কারণ হচ্ছে যে সিসা ম্যানুয়ালটাই যেহেতু আমাদেরকে সাজেস্টেড অ্যান্সারে দেওয়া, সিসার কিন্তু একটা কোশ্চেন বুকও আছে, আপনারা জানেন নিশ্চয়ই। জি। এখন ওনারা কোন এরিয়া থেকে দিছে এটা তো পুরো বই তো আর আমাদের সাথে। না না না, ওইটা খোঁজার দরকার নেই, আমি খুঁজে বের করে আপনাদেরকে দিব, সমস্যা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা একটু সময় লাগবে, অনেক ধরনের প্রশ্ন আছে তো। জি। কারণ সঠিক উত্তর না হইলে যদি কাছাকাছি যায় তাহলে তো মার্কস দিবেন, একদম বেস্ট অ্যান্সারটাই বের করতে হবে। হ্যাঁ, একটা অ্যান্সার ফাইনাল দিতে হবে। হুম হুম। তার কারণ অধিকাংশ কাছাকাছি গুলো গেলে তো স্যার সিসা মিরর খাইলে পাওয়া যাবে স্যার। জি। সিসা মিরর এক কোশ্চেন গুলো দেখছি তো স্যার, বেশিরভাগই সিসা মিরর থেকে দিয়ে দিস। ঠিক আছে, আমরা এটা দেখে সময় নষ্ট করে লাভ নাই, অনেক প্রশ্ন, এটার উত্তর বের করতে আমাদের একটু সময় লাগবে, দেখি আমরা খুঁজে বের করবো। আমরা তাহলে আপনারা সবাই এটা কপি করে রেখে দেন, তাহলে হচ্ছে আপনারাও প্র্যাকটিস করতে পারবেন। আর প্রশ্নের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে মোস্টলি হচ্ছে ইয়ে থেকেই করা, সিসা রিভিউ ম্যানুয়াল থেকেই করা, কিছু হয়তো অন্য কোথাও থাকতে পারে, মোস্টলি সিসা রিভিউ ম্যানুয়াল। তা আমরা এখন কি করব? আমরা কি সিসা রিভিউ ম্যানুয়ালে যাব নাকি আমাদের ওই যে বইটা আগের সাজেশনে দেয়া ছিল, যেখানে সিকিউরিং ইনফরমেশনের চ্যাপ্টারের সাথে আমাদের কিছু মিল আছে, ওইখানে যাব? আপনারা যেটা চুজ করবেন সেখানে যাব, অথবা আমাকে যদি বলেন, আমার সিদ্ধান্ত সিসা রিভিউ ম্যানুয়াল, ওই ম্যানুয়ালের বাইরে যাওয়ার কোনো কারণ নাই। আমার সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের গাইডলাইন যেটা দিয়েছে হ্যান্ডবুকে, হ্যান্ডবুকের গাইডলাইনে সিসা রিভিউ ম্যানুয়াল। জি আপনারা স্যার, চাইলে ওই বইটা আমি শেয়ার করে দেবো, ওটা আপনারা পড়ে নিন, আমরা রিভিউ ম্যানুয়ালটাই পড়তে থাকি। সিসাটাই করান স্যার। জি স্যার। আমি ওটা শেয়ার করে দিব, প্রয়োজন হলে আপনারা ওটা করে নেবেন, কোনো সমস্যা নেই। ওকে ওকে স্যার। আর এটা এত কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, আমরা অন্য বই যেভাবে পড়ি এটার মতো করি, এটাও একটু দেখতে থাকেন, দেখতে দেখতে এটার উপর একটা ভালো লাগা চলে আসবে, মানে বুঝতে সহজ হবে। প্রথম দিকে মনে হচ্ছে যে সিসা আবার কঠিন পরীক্ষা, এটা আমরা কি পড়বো, এরকম মনে না করে আমরা এটারে আমাদের মূল বইয়ের মধ্যেই নিয়ে আসি, তাহলে একটু সহজ হবে। আর যারা ফিউচারে সিসা পরীক্ষা দিবেন তাদের জন্য তো একটু অ্যাডেড বেনিফিট হতেই পারে। আর সিসাতে কি এমসিকিউ সিস্টেমে আসে? জি জি, এমসিকিউ সিস্টেমে আসে। এই পরীক্ষা সিসা পরীক্ষার আদলেই হবে আর কি, যদিও আমাদের ওরকম ডেডিকেটেড সফটওয়্যার এখনো হয়তো নাই, মোটামুটি ভালো সফটওয়্যার আছে, সিসার সফটওয়্যারটা খুবই আপডেট, পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ পরেই রেজাল্ট হয়ে যায়। আমাদের এখানেও তাই হয়, কিন্তু হয়তো র্যান্ডম কোশ্চেন হয় না, এই জন্য হয়তো আলাদা করে কোশ্চেন ডাটাবেস বানাইতে হইতে পারে। ঠিক আছে, আমরা আমাদের টপিকসে যাই। আমাদের টপিকসের প্রথম পার্ট হচ্ছে ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা একটু আগে যেটা বলছিলাম যে যে কোনো সিস্টেম অ্যাকুইজিশন করার জন্য প্রতিষ্ঠানগুলো প্রথমে তার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে তারপরে যদি রেডিলি অ্যাভেলেবল ওই প্রোডাক্ট বা ওই সিস্টেমটা মার্কেটে থেকে থাকে, ওইখান থেকে তারা প্রকিউর করে অফ দ্য শেলফ রেডি প্রোডাক্ট, অথবা
সিস্টেম যদি ওটা ওইভাবে ম্যাচ না করে, তাহলে তারা এখানে ডেভেলপ করার জন্য নিজস্ব সিস্টেম ডেভেলপমেন্ট টিম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম নিয়ে তারা এটা মেনটেন করে। তাহলে একটা সিস্টেমের কম্পোনেন্ট কি, এটা একটু আমাদের জানা দরকার যে সিস্টেমটা আসলে কি। ইনফরমেশন সিস্টেম আমরা পড়ছি, তাহলে ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশনের ডেফিনেশন আমরা সবাই জানি। সিস্টেমের কম্পোনেন্ট গুলো একটু জানা দরকার। তাহলে কি হবে যে কি কি আমাদের অ্যাকুইজিশনের কাভার করবে, আমাদের অ্যাকুইজিশনের মধ্যে মূল কম্পোনেন্ট এবং এর সাথে পেরিফেরাল কি কি কম্পোনেন্ট থাকবে সবকিছু আমরা ক্লিয়ার হতে পারবো। এমনিতে সিস্টেমের ডেফিনেশনটা আমরা সবাই জানি, বলেন না একটু দেখি সিস্টেমের ডেফিনেশন কি, হোয়াট ইজ সিস্টেম আমাদের বোঝার জন্য। তাহলে হচ্ছে এইটার সাথে কি কি অ্যাকুইজিশন করতে হবে আমাদের হয়তো সহজ হবে। মানে একটা সিস্টেম হতে হলে ওটার সাথে কিছু ইন্টার কানেক্টেড এবং ইন্টার রিলেটেড এলিমেন্ট দরকার। মানে সিস্টেমটা আমরা এই জন্য বলছি যে ম্যানুয়াল অপারেশন থেকে যেন আমরা অটোমেটেড অপারেশনে যেতে পারি। তাহলে ওইটার জন্য আমাদের একটা সেট রুলস বা একটা ইউনিফাইড রুলস থাকবে, এবং যে সিস্টেমটা আমরা এখানে ডেপ্লয় করব সেই সিস্টেমে একটা গ্রুপ অফ ইন্টার কানেক্টিং অর ইন্টার রিলেটেড এলিমেন্ট থাকবে, যেটা ওই অবজেক্টিভটা অ্যাচিভ করতে একসাথে কাজ করবে। তো এটা হচ্ছে সিস্টেমের, আমরা খুব সহজ করে যদি বলি তাহলে এর সাথে ইন্টারকানেক্টেড কতগুলি কম্পোনেন্ট থাকবে, এবং সেই কম্পোনেন্ট এবং এলিমেন্ট গুলো ইন্টার রিলেটেডও হতে পারে, ইন্টার কানেক্টেডও হতে পারে। কখনো কখনো দেখা যাবে যে আমরা কিছু ডিভাইসের কিছু কম্পোনেন্টের সহযোগিতা নিয়ে কাজ করব, কখনো কখনো ওই কম্পোনেন্ট ওই হার্ডওয়্যার গুলো নিজেই কাজ করবে। তাহলে যখন আমরা আন্ডারস্ট্যান্ডিং এ যাই যে আইএস এর মিনিংটা হচ্ছে যে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা একসাথে। আইটি কিন্তু আমরা বলছি না, আমরা বলছি আইএস, ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন। যখন বলবো তখন আমাদের দুইটাকেই বোঝাবে, হার্ডওয়্যার অ্যাকুইজিশন এবং সফটওয়্যার অ্যাকুইজিশন। এইটা কি আমরা ক্লিয়ার যে আইএস অ্যাকুইজিশন বা ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন সমান সমান হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার অ্যাকুইজিশনকেই বোঝায়। কখনোই আসলে শুধু সফটওয়্যার বা শুধু হার্ডওয়্যার অ্যাকুইজিশনকে আইএস সিস্টেমের মধ্যে ফেলা যাবে না। তাহলে সিসার যে এইখানকার আন্ডারস্ট্যান্ডিং, সেই অনুযায়ী আমাদেরকে কতগুলি গ্রুপ অফ অ্যাপ্লিকেশন এবং ওই অ্যাপ্লিকেশনের সাথে যে রিলেটেড সিস্টেম এবং তার একটা আর্কিটেকচারাল প্রসেস, এবং এই প্রসেসের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস জেনারেট করতে গেলে রিলেটেড যে রিস্ক এবং ওই রিস্কের কন্ট্রোল, এই সবগুলো মিলে আসলে আমাদের অ্যাকুইজিশনের প্ল্যানিংটা করতে হবে। কারণ কোনো অ্যাকুইজিশনই এমনভাবে করা যাবে না যেখানে আসলে আমাদের সবকিছু কাভার করে না, বা একটা পার্ট কাভার করে বাকি পার্টটা আমাদের প্রবলেম থাকে, বা ওই প্রসিজার স্পেসিফিক্যালি ওখানে কন্ট্রোল থাকে না। কাজেই প্রত্যেকটা জায়গায় আমাদের ইফেক্টিভলি ইফিশিয়েন্ট ওয়েতে প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা চিন্তা করে আমাদের প্রকিউরমেন্ট বা পারচেজের দিকে যেতে হবে। নিচে দেখেন আমাদের একটা প্যারা এভাবে বলা আছে, ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট, সরি নিচে লাস্ট প্যারাটা, ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট রিকোয়ার্স দ্যাট প্রজেক্টস বি ম্যানেজড বেসড অন hard factors such as deliverables, quality, cost, and deadline; soft factors such as team dynamics, conflict resolution, leadership issue, cultural difference, and communication; and environmental factors such as the political and power issue. এর সাথে আরো নতুন করে যুক্ত হবে কি, এক্সপেকটেশন অফ স্টেক হোল্ডার, কারণ স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন মিট করাটাই অর্গানাইজেশনের মূল কাজ। তার সাথে অ্যাডিশনালি আরেকটা যুক্ত হবে যে ইথিক্যাল এবং সোশ্যাল যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সারাউন্ডিং দ্য প্রজেক্ট বা সারাউন্ডিং দ্য কোম্পানি। দেখেন ডান দিকে আছে এক্সপেকটেশন অফ শেয়ার হোল্ডার্স অ্যান্ড লার্জার ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু দ্যাট মে সারাউন্ড এ প্রজেক্ট। তাহলে অ্যাকুইজিশন করার ক্ষেত্রে আমাদের কত কিছু খেয়াল করতে হচ্ছে। আমরা আবার যদি এই প্যারাটাই পড়ি, যে effective and efficient management requires that project be managed based on hard factor such as deliverables, quality, cost and deadlines; soft factors such as team dynamics, conflict resolution, leadership issues, cultural difference and communication; and environmental factor। তারপরে পলিটিক্যাল পাওয়ার ইস্যু, এর সাথে ইথিক্যাল অ্যান্ড শেয়ার হোল্ডার্স এক্সপেকটেশন সারাউন্ডিং দ্য প্রজেক্ট বা সারাউন্ডিং এ প্রজেক্ট। তাহলে এই যে এরিয়াগুলো কাভার করছে, তাহলে একটা ইফেক্টিভ অ্যাকুইজিশন, আমরা যদি আসলে কোনো ডিপার্টমেন্টকে লিড করি বা ওই ডিপার্টমেন্টের হেড হই, তাহলে ওই অ্যাকুইজিশন করার ক্ষেত্রে এই সবগুলো বিষয় কনসিডার করে অ্যাকুইজিশন প্ল্যানটা করতে হবে। তখন আমরা সঠিক প্রোডাক্ট বা সার্ভিসকে অ্যাকুইজিশন করার ক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত নিতে পারবো।
আইডিয়ালি তারপরেও ভুল হতে পারে, সেটা আমাদের জানা নাই, বাট চেষ্টা করা যাবে এই পর্যন্ত। তাহলে যখনই আমরা অ্যাকুইজিশন করতে যাচ্ছি, কিছুক্ষণ আগে বলছিলাম, তখন প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট চলে আসে। প্রজেক্ট ম্যানেজমেন্টের পুরো পার্টটা হচ্ছে যে আমাদের একটা বেসিক টেকনিক্যাল নো হাউ থাকতে হবে। কিসের উপরে? অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিল, টুলস, টেকনিক, ওই অ্যাক্টিভিটি অ্যাচিভ করার জন্য যা যা দরকার, বা ওই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য যা যা দরকার। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে নিচে লেখা আছে দেখেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই বইটাতে তো হাইলাইট করা যায় না, এটা কি প্রোটেক্টেড নাকি? সঠিক জায়গায় হাইলাইট করা যায় না। তাহলে আমরা দেখি 3.1.1 এর নিচে বলা আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিল, টুলস, টেকনিক অ্যান্ড ব্রড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ এ স্টেটেড অবজেক্টিভ। এই অবজেক্টিভ অ্যাচিভ করতে গিয়ে আমাদেরকে বাজেট, ডেডলাইন এবং ওই আইএস প্রজেক্টের ইউজারদের রিকোয়ারমেন্ট সহ কভার করতে হবে। তাহলে বেশ বড় কিন্তু এরিয়াটা, আমরা যে অ্যাকুইজিশনের কথা বলছি, এটা অনেক বড় একটা এরিয়া একসাথে কভার করছে আমাদের অ্যাকুইজিশন প্ল্যান, এটা কভার করার জন্য। দেন আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচার। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্রাকচার দুইটা পার্টে কাজ করে, একটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার অর্গানাইজেশন, আর একটা হচ্ছে প্রজেক্ট স্টার অর্গানাইজেশন। আর কখনো কখনো এই দুইটা মিলে একসাথে জয়েন্টলি ম্যাট্রিক্স আকারেও কাজ করে। দুইটা প্রজেক্ট একসাথে, দুই ধরনের ফর্মুলা অ্যাক্টিভিটি কম্বাইন্ডলি বা ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী শেয়ার্ড বেসিসে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইফেক্টিভলি ইমপ্লিমেন্টেশন করা হয়। নিচে আমরা একটা অর্গানাইজেশনাল চার্ট দেখবো, যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্টের হায়ারার্কি গুলো বা কিভাবে টিম অ্যালোকেশন করা হয় তার একটা ব্রিফ এখানে আছে। আমরা গতদিন যেরকম আলোচনা করেছিলাম প্রজেক্ট স্টিয়ারিং কমিটি, উপরের দিকে দেখেন লেখা আছে সিনিয়র ম্যানেজমেন্ট, প্রজেক্ট স্পন্সর, এরা হচ্ছে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির মেম্বার। আর এই পাশে যারা আছে যে ইউজার ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজার, তারা ওই প্রজেক্টের বা ওই আইএস সিস্টেমের যে রিকোয়ারমেন্টটা, এইটার কোয়ালিটিটা বা এটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপোর্টটা দিচ্ছে কিনা এটা তারা অ্যাসিওর করে। দেন নিচের পার্টে আছে সিস্টেম ডেভেলপমেন্ট এবং যারা ইউজার, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সিকিউরিটি অফিসার। তো যে সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে এটা সিকিউরড ওয়েতে বিজনেস অপারেশনে রান করছে কিনা একটা ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লিড, ইউজার প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ইউজার প্রজেক্ট টিম এবং সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট টিম, এই সবার সমন্বয়ে আসলে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়। এবং এখানে নিচের দিকে আসলে প্রজেক্টের তার যার 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 জব ডিসক্রিপশন অনুযায়ী তাদের জবগুলোকে বা টাস্কগুলোকে ডিফাইন করে দেওয়া হয়। প্রজেক্ট ম্যানেজমেন্টে অনেকগুলো কমিটি সমন্বয়ে কাজ করে। তো ওই কমিটির কতগুলো ফাংশনাল নেম আছে এবং কিছু রেসপন্সিবিলিটিস আছে, নিচেই দেখবেন ওগুলোর সবগুলোর ফাংশনাল নেম এবং রেসপন্সিবিলিটি অনুযায়ী ডিফাইন করা আছে। আমরা এটা পড়ছি না, আমরা আর নিচে যাই। নিচে যেখানে আমাদের ইম্পর্টেন্ট এরিয়াগুলো আছে এটা একটু দেখে রাখা যে এখানে কি কি আছে, কারণ আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিকটা জানলে আমরা অ্যাকুইজিশনের পরে ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের খুব কাজে লাগবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা কম্বিনেশন লাগে, রিলেশনশিপ লাগে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং আদার্স, যে বাজেট, তারপর ডেলিভারেবলস বা রিলেটেড যে ম্যাটেরিয়াল, এগুলো সমন্বয়ে একটা কম্বিনেশন লাগে। এই কম্বিনেশনটা যদি অপটিমাম না হয় তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্টটা পিছিয়ে যায় বা প্রজেক্ট ম্যানেজমেন্ট রিসোর্স অনুযায়ী প্রপার অ্যাচিভমেন্টটা করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে তিনটা কি ইন্টারলাইনিং এলিমেন্ট, এই এলিমেন্টগুলো হচ্ছে ডেলিভারেবলস, ডিউরেশন এবং বাজেট। এই তিনটা এলিমেন্টকে আসলে কম্বাইন করে প্রজেক্ট ম্যানেজমেন্টের এফেক্টিভ প্ল্যানটা করা হয়।
তো এখানে আমরা যে তিনটা দেখছি এটার সাথে আসলে আরেকটা পার্ট আছে, রিসোর্স এবং ডিউরেশন। কারণ আমার যদি অনেক বেশি রিসোর্স থাকে, ডিউরেশন কম থাকে, সেক্ষেত্রে হয়তো একরকম বাজেট প্ল্যান করা যেতে পারে। বা ডেলিভারেবলস এর রিকোয়ারমেন্টের সাথে যদি আমার আসলে রিসোর্সের কম্বিনেশন না হয়, সেক্ষেত্রে অনেক বেশি বাজেট থাকলেও প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্টটা করা সম্ভব হয় না। এই জন্য তিনটার একটা প্রপার কম্বিনেশন আছে এবং তিনটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টের থ্রি কি ইন্টারলাইনিং এলিমেন্ট বলে। প্রোগ্রাম ম্যানেজমেন্টে একটা বেসিক প্রোগ্রাম রোল থাকে, এটাকে টিপিক্যাল প্রোগ্রাম রোল বলে। প্রোগ্রাম রোল হচ্ছে প্রোগ্রাম ওনার, প্রোগ্রাম ম্যানেজার এবং প্রোগ্রাম টিম মেম্বার। তো এই তিন ধরনের সমন্বয়ে প্রোগ্রামটা আসলে লিড করে থাকে বা পরিচালনা করে থাকে। তো আমরা একটু ফাস্ট যাচ্ছি, কারণ এগুলোতে খুব বেশি আমাদের সময় নষ্ট না করে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের আগে প্রজেক্ট ইনিশিয়েশন বা অ্যাকুইজিশন ইনিশিয়েশন মিটিং থাকে। প্রজেক্ট ইনিশিয়েশনের ক্ষেত্রে সবসময় আমাদেরকে খেয়াল করতে হয় যে আসলে রিকোয়ারমেন্ট বেসিসে প্রজেক্টটাকে আমাদের ডেফিনেশনের আন্ডারে নিয়ে আসা। প্রজেক্ট ইনিশিয়েশনের ক্ষেত্রে আমাদের দুইটা বা তিনটা এরিয়া মেজর থাকে, আর বাকি পার্টগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়। তো দেখা যাচ্ছে যে আমরা প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট, সেটাকে আমরা বলি প্রজেক্ট ইনিশিয়েশন ডকুমেন্ট। যে এরপরে আসলে প্রজেক্ট রিকোয়েস্ট ডকুমেন্ট, কারণ এই দুইটা ডকুমেন্ট আমাদের টপ ম্যানেজমেন্ট বা স্পন্সরদের কাছ থেকে অ্যাপ্রুভ হয়ে আসতে হয়। তাহলে একটা ডকুমেন্ট হচ্ছে যে প্রজেক্ট ইনিশিয়েশন ডকুমেন্ট, যে প্রজেক্টটা আমরা নিব, যেটা সংক্ষেপে পিআইডি বলে, এবং প্রজেক্ট রিকোয়েস্ট ডকুমেন্ট, যেটাকে সংক্ষেপে পিআরডি বলে। এই দুইটা ডকুমেন্ট আমাদের যারা স্টেক হোল্ডার এবং যারা সিনিয়র টিম মেম্বার তাদের কাছ থেকে অ্যাপ্রুভ হইতে হবে। অ্যাপ্রুভাল অনুযায়ী আমরা প্রজেক্টের সাইজ এবং কমপ্লেক্সিটি ডিফাইন করে এটা ডেডলাইন অথবা কিভাবে এটা অ্যাকুইজিশন করা যায় প্রজেক্টের, এটা আমরা অ্যাচিভমেন্টের ডেডলাইন সেট করব। তাহলে প্রজেক্টের এই দুইটা ডকুমেন্ট রেডি করার জন্য এমন হতে পারে টিম মেম্বারদের সাথে আমাদের ওয়ান অন ওয়ান মিটিং করতে হইতে পারে, অথবা আমরা বেশ কিছু প্রজেক্ট টিম মেম্বারকে একসাথে করে কিক অফ মিটিং করতে হবে প্রজেক্ট ম্যানেজার সহ টোটাল টিম মেম্বারদেরকে নিয়ে। এরপরে প্রজেক্টের আন্ডারে প্রজেক্ট যখন কাজ করবে তখন ম্যাথোডোলজিগুলো এনশিওর করার জন্য প্রজেক্টের ওয়ার্কশপ মিটিং থাকতে পারে। আর ফাইনালি হচ্ছে যে যখনই প্রজেক্টটা একটা পর্যায়ে চলে আসছে, এন্টারপ্রাইজ একটা কিছু চুজ করছে, ফাইনালি এটা ইমপ্লিমেন্ট করবে, ইনিশিয়েট করবে, তখন কম্বিনেশন মিটিং বা থার্ড মিটিং একসাথে করা যায়। রেখে যাও, পরে আমি দেখবো। যেন আছে প্রজেক্টের অবজেক্টিভ, এটা আসলে তেমন বেশি আমাদের বুঝার নাই, কারণ আমরা কি কারণে আমাদের এই আইএস সিস্টেমটা পারচেজ করতে চাই এইটা ডিফাইন করার পরেই আসলে আমরা পারচেজের দিকে যাব। কাজেই আমরা খেয়াল করতে হবে যে বিজনেসের রিকোয়ারমেন্টটা কি, এবং ওই অনুযায়ী নিচে দেখা যাবে যে প্রজেক্ট ডেফিনেশনের জন্য কিছু অবজেক্টিভের একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা ফুল লাস্ট দিকে দেখেন তিনটা টায়ার আছে এখানে। বলছে যে ওবিএস কাস্টমার সার্ভিস অনলাইন, তারপর ডব্লিউবিএস সেলস অ্যাপ্লিকেশন। তো ওবিএস এর পরে ইলাবোরেশন হচ্ছে যে অবজেক্ট ব্রেকডাউন স্ট্রাকচার। তাহলে যেখানে আমাদের অবজেক্ট গুলোকে আছে সেই অবজেক্ট গুলোকে একসাথে একটা সার্ভিস অনলাইন নিয়ে আসা। আর ডব্লিউবিএস হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এই দুইটা কনফার্ম করে আমাদের অবজেক্টিভটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে কোর ম্যাচ করে নেওয়া, এবং ফাইনালি কোর ডেভেলপমেন্ট, এবং ওই ডেভেলপমেন্টটা বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবজেক্ট ওরিয়েন্টেড অথবা তাদের ওয়ার্ক ব্রেকডাউনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপমেন্ট করা হয়ে থাকে। তো অবজেক্ট অনুযায়ী যখন আমরা কোনো প্রজেক্টকে ডিটেইল ইনিশিয়েশনে নিয়ে আসি বা নিউ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন প্রজেক্টে নিয়ে যাই, তখন এটার বেসিক দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ডেলিভারেবলস, আর একটা হচ্ছে সিস্টেম ডেলিভারেবল। প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে আমরা কিছু প্ল্যান এখান থেকে ইনিশিয়েট করার চেষ্টা করি, আর সিস্টেম আমাদের কিছু নিজস্ব সুবিধা বা কিছু বেনিফিট এনশিওর করে। তাহলে সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার থাকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সাবসিস্টেম রিকোয়ারমেন্ট, কারণ এই সিস্টেমের সাথে আরো যদি কোনো সিস্টেমের রিকোয়ারমেন্ট পড়ে যায় তাহলে সাব সিস্টেম রিকোয়ারমেন্ট,
যদি ডেডিকেটেড কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তাহলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন কনভার্সন ফর স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে কনভার্ট করতে পারি। এরপরে আমাদের ফাইনালি যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট হওয়ার পরে মনে হয় যে আরো ডেভেলপমেন্ট প্রয়োজন, তখন চেঞ্জ প্ল্যান থাকে বা চেঞ্জ ওভার প্ল্যান থাকে, যে আমরা যেই জায়গায় যেটা ইমপ্লিমেন্ট করেছি এটার সাথে আমাদের আরো কিছু চেঞ্জ করে এটাকে কাস্টমাইজ করে তারপরে ফাইনাল সাইজেবল বিজনেসের যে রিকোয়ারমেন্ট ওই জায়গায় যায়, তখন সফটওয়্যার সাইজ এস্টিমেশন করা হয় যে কি ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হবে। ফাইনালি ওই সফটওয়্যারটাই ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার জন্য সাজেশন দেওয়া হয়, বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে ওই প্রোডাক্টটাই ডেভেলপমেন্ট করা হয়। প্রজেক্ট স্কোপ এবং আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের চিন্তার অ্যাপ্লিকেশনের ফিক্সেশনের পরেই প্রজেক্ট প্ল্যানিং এর পার্ট আসে। প্রজেক্ট প্ল্যানিং এর পার্টে বেশ কিছু টপিকস এখানে বলে দেওয়া আছে। আমরা যেটা খেয়াল করব যে আমাদের ইনফরমেশন সিস্টেম প্রজেক্টের ক্ষেত্রে এগ্রিমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো আইটি প্রজেক্ট বা ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট ফেল করে এগ্রিমেন্টের কম্পোনেন্টগুলো কমপ্লাই না করার কারণে। কাজে আমাদের প্রজেক্টের স্কোপ যেটাই থাকুক সেই স্কোপ অনুযায়ী স্টেক হোল্ডারের সাথে বা আইটি ভ্যান্ডরের সাথে যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টটা প্রপার হতে হবে, এবং ওই এগ্রিমেন্টের অনুযায়ী তাদের টাস্কগুলোকে ডিজাইন করে নেওয়া, ওই টাস্ক অনুযায়ী ডিজাইন বা অর্ডার অনুযায়ী টাস্কগুলোকে যার যার মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলা, প্রজেক্টের একটা ডিউরেশন এবং প্রজেক্টের ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া, প্রায়োরিটি অফ ইচ টাস্ক, কারণ কোন টাস্কটা আসলে আগে হবে কোনটা পরে হবে এটা ডিফাইন করা, ইনফরমেশন টেকনোলজি আইটি সাপোর্টিং রিসোর্সগুলোকে অ্যাভেলেবল করা, বাজেট এবং বাজেট অনুযায়ী বাজেটের কস্ট অনুযায়ী টাস্কগুলোকে অ্যালোকেট করা, এরপরে হচ্ছে লেবার, সার্ভিস, ম্যাটেরিয়াল, প্লান্ট, ইকুইপমেন্ট, রিসোর্স, এই সবগুলোকে একসাথে করে প্রজেক্ট প্ল্যানিং বা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের কাজ স্টার্ট করা। এখানে এখানে যা দেওয়া আছে এর বাইরেও আরো অনেক কম্পোনেন্ট থাকতে পারে, এটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট। তো প্রজেক্টের প্ল্যানিং এর ক্ষেত্রে কস্ট বাজেট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কস্ট বাজেট প্ল্যান করার সময় আমাদেরকে দুইভাবে প্ল্যান করতে হবে। মোস্টলি হচ্ছে যে পার্সোনাল আওয়ার, কারণ এখানে যেই ধরনের সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার বা ক্লারিক্যাল জব যারা করবে তাদের, এবং হচ্ছে মেশিন আওয়ার, এখানে আমরা কি কি ধরনের কম্পিউটার বা কি কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করব এইগুলোর প্ল্যানিং বের করাটা জরুরি। এখানে দেওয়া আছে দেখেন কস্ট বাজেটের নিচে পার্সোনাল আওয়ার, আমাদের যে টিম মেম্বার বা সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার থাকবে তাদের কত সময় লাগবে সেই সময়টাকে মনিটারি ভ্যালুতে এনে কস্ট বাজেট করা। মেশিন আওয়ার, কি কি ইকুইপমেন্ট, ডুপ্লিকেশন ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট এবং ইকুইপমেন্টের যে আদার রিলেটেড এক্সপেন্ডিচার, কম্পিউটারের মেশিন টাইম, এই সব কিছুকে কনফার্ম করে মেশিন আওয়ারটাকে আবার কস্ট বাজেটে কনফার্ম করা। কখনো কখনো কিছু আদার এক্সটার্নাল কস্ট অ্যাসোসিয়েট থাকে বা এক্সটার্নাল কিছু ফ্যাক্টর থাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য, ওইগুলো আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্ট থেকে জেনে নিয়ে ওইখানে ওভারঅল একটা কস্ট থাকে যে কন্ট্রাক্টরের ফি, ট্রেনিং কস্ট, সার্টিফিকেশন কস্ট, কারণ এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হওয়ার পর এটা প্রপারলি কাজ করছে কিনা বা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা এই জন্য কিছু সার্টিফাইং অথরিটি থেকে তাদের কাছ থেকে সার্টিফিকেশন নিয়ে নেওয়া, এবং ফাইনালি হচ্ছে যে এর জন্য এক্সট্রা যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে প্রজেক্টের ওইটাও আমাদের কস্ট বাজেটে কনসিডার করা। কস্ট বাজেটের এই পার্টগুলোর পরে বেসিক পার্ট হচ্ছে সফটওয়্যার কস্ট এস্টিমেশন, কারণ কস্ট বাজেটের মধ্যে সবচেয়ে বড় পার্ট থাকবে একটা আমাদের সফটওয়্যার কস্ট এস্টিমেশন। সফটওয়্যার কস্টের ক্ষেত্রে যদি আমাদের নিজস্ব প্রোডাক্ট হয় তাহলে সোর্স কোড ম্যানেজমেন্ট বা তার ল্যাঙ্গুয়েজের যে কস্ট, টাইম ফর এক্সিকিউশন, স্টোরেজ বা এটার সার্ভার মেনটেনেন্স, ডাটা স্টোরেজ মেনটেনেন্স, ডাটা স্টোরেজ কনস্ট্রেন্টস, কম্পিউটারের অ্যাক্সেস যে আমরা কিভাবে নেটওয়ার্কিংটা করব, মেশিন টার্গেট ডেভেলপমেন্ট, সিকিউরিটি অফ এনভায়রনমেন্ট, স্টাফ এক্সপিরিয়েন্স বা স্টাফগুলোকে কিভাবে আমরা এক্সপিরিয়েন্সড ওয়েতে মেনটেন করতে পারি। প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে আর একটা বড় পার্ট হচ্ছে যে গ্যান চার্ট, যে কোন সময় কোন কাজ আমরা করব তাও একটা চার্ট অনুযায়ী ডিফাইন করা। গ্যান চার্ট আসলে আমরা সবাই ব্যবহার করেছি সম্ভবত, এটা একটা গ্যান চার্টের টিপিক্যাল পার্ট। লেফট সাইডে তাদের টাস্কগুলি দেওয়া আছে কোন সময় কোনটা করবে, এবং ডান দিকে হলে তার পিরিয়ডিক একটা গ্রাফ দেওয়া কোন সময় কাজটা শেষ হবে। এই পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে গেলে, ডকুমেন্টেড হয়ে গেলে, টাইম ম্যানেজমেন্টের পরে বা টাইম বক্স ম্যানেজমেন্টের পরে প্রজেক্ট এক্সিকিউশনের পার্টটা শুরু হয়।
আইটি সিস্টেম রিকোয়ারমেন্ট, আর্কিটেকচার, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, এই সব কিছু কনফার্ম করার জন্য প্রজেক্ট এক্সিকিউশনে একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসিয়াল থাকেন, যাকে পিএমও বলে। তো এই পিএমওর কাজ হচ্ছে এই সমস্ত কিছুকে প্ল্যান অনুযায়ী এফোর্ট দিয়ে একটা কমপ্লিট পর্যায়ে নিয়ে আসা। সঙ্গে যদি প্রয়োজন হয় তাহলে প্রোগ্রাম ম্যানেজারকেও উনি আসলে কোঅর্ডিনেশনে হেল্প করে থাকেন। তাহলে প্রজেক্ট পিএমওর কাজগুলোকে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোঅর্ডিনেশনে হেল্প করা এবং প্রজেক্ট কন্ট্রোল এবং মনিটরিংটাও এনশিওর করা। এই প্রক্রিয়ায় আইএস অডিটরের কিছু রোল আছে। আইএস অডিটর এই প্রজেক্ট ম্যানেজমেন্টটা রিভিউ করতে পারে। রিভিউ করে আইএস অডিটরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে স্কোপ থাকবে বা সার্ভিস স্কোপ থাকবে, সেই সার্ভিস স্কোপ অনুযায়ী বিজনেস অ্যানালাইসিস করে, ফিজিবিলিটি রিপোর্ট করে বা কেস স্টাডিগুলোকে রিভিউ করে সে একটা রিপোর্ট টপ ম্যানেজমেন্টকে প্রোভাইড করতে পারে। এখানে আইএস অডিটরের রিভিউর একটা পার্ট আছে। আমরা এটা একটু দেখি 3.2.1 আইএস অডিটরস রোল ইন বিজনেস কেস ডেভেলপমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু আইএস অডিটরদেরকে নিয়েই আলোচনা। আইএস অডিটর ফিজিবিলিটি স্টাডি করার জন্য বা এখানে তার টাস্কগুলোকে টিপিক্যালি পারফর্ম করার জন্য কয়েকটা এরিয়া কভার করতে, রিভিউ অ্যান্ড ইভালুয়েট দ্য ক্রিটিক্যালিটি অফ বিজনেস অ্যান্ড আইএস প্রসেস রিকোয়ারমেন্ট। যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে প্রজেক্টটা নেওয়া হচ্ছে, এটা আসলে কতটুকু এই বিজনেসের রিকোয়ার্ড। ডিটারমাইন ইফ এ সলিউশন ক্যান বি অ্যাচিভড উইথ দ্য সিস্টেম অলরেডি ইন প্লেস। যে সিস্টেম আছে সেখান থেকেই কোনো সলিউশন বের করা যায় কিনা অল্টারনেটিভলি। ইফ নট, রিভিউ দ্য ইভালুয়েশন অফ অল্টারনেটিভ সলিউশন ফর রিজনেবলনেস। ডিটারমাইন দ্য রিজনেবলনেস of the chosen solution based on their strengths and weakness. Determine whether all cost justification benefits are verifiable and reflect anticipated cost and benefits to be realized. Review the documentation produced for reasonableness. এই কয়েকটা ডকুমেন্ট দেখে ফিজিবিলিটি স্টাডির উপরে আইএস অডিটর তার কমেন্টস করতে পারে। বেসিক্যালি এই কমেন্টসটা বেস করবে তার স্কোপ অফ ওয়ার্কের উপরে। যেই অডিটর বা যেই পার্টে কাজ করছেন তার স্কোপ অফ ওয়ার্কের উপরে। এইগুলো ফাইনাল হয়ে গেলে অডিটর রিপোর্ট বা তার কনসেন্ট্রেটেড রিপোর্ট পেয়ে গেলে শুরু হবে আমাদের বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এই পার্টে হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দুইভাবে হয়। অর্গানাইজেশন তার নিজের প্রয়োজনের জন্য বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এটা বলে অর্গানাইজেশন সেন্ট্রিক। অবজেক্টিভ অফ অর্গানাইজেশন সেন্ট্রিক অ্যাপ্লিকেশন ইজ টু collect, store, archive and share information with business user and various application support function as need to know basis। তাহলে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আসলে কোনো সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা হয়, বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপ সেটা হয় অর্গানাইজেশন সেন্ট্রিক। সেক্ষেত্রে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করে এই প্রোডাক্টটা বা সিস্টেমটা ডেভেলপ করা হয়ে থাকে। এর পাশাপাশি আরেকটা প্ল্যানিং থাকে, এটা হচ্ছে এন্ড ইউজার সেন্ট্রিক। যারা আসলে আমার কাস্টমার বা যারা এন্ড ইউজার, তাদেরকে কেন্দ্র করে ওই সিস্টেমটাকে ডেভেলপ করা। অবজেক্টিভ অফ অ্যান এন্ড ইউজার সেন্ট্রিক অ্যাপ্লিকেশন ইজ টু প্রোভাইড ডিফারেন্ট ভিউজ অফ ডাটা ফর দেয়ার পারফরমেন্স অপটিমাইজেশন। যারা আসলে ফাইনাল ইউজার, তারা তাদের পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য ওদেরকে মাথায় রেখে আমরা সিস্টেম ডেভেলপমেন্ট বা সিস্টেম অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। তাহলে দুই ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে, একটা হচ্ছে অর্গানাইজেশন সেন্ট্রিক আর একটা হচ্ছে এন্ড ইউজার সেন্ট্রিক।
তো এন্ড ইউজারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট সিস্টেমের সহযোগিতা নেওয়া হয়। সেই সাপোর্ট সিস্টেমের মধ্যে থাকতে পারে অর্গানাইজেশনের যে ইউজার তাদের ডিসিশন সাপোর্ট সিস্টেম বা ডিসিশন মেকিং এর ক্রাইটেরিয়া, বা যেখানে আমার ইউজাররা আছে এন্ড ইউজাররা আছে তাদের জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এবং মোস্ট ইফেক্টিভলি দুইটার অল্টারনেটিভ অ্যাপ্রোচও থাকতে পারে। আর যেই ক্ষেত্রে আসলে দেখা যায় বিজনেস ডেভেলপমেন্টটা রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস জন্য বেশ কিছু ইন্টারনাল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টকে ফলো করা হয়। নিউ অপরচুনিটি যেটা আসলে এক্সিস্টিং বিজনেসে নাই, আমাদের এটা বিজনেস প্রসেসে কি ডেভেলপমেন্ট করবে, যে প্রবলেমটা সলভ করার জন্য বিজনেস ডেভেলপমেন্টটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা হচ্ছে, সিস্টেম মেথোডোলজি ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন সলভটা আসলে আমার এক্সিস্টিং বিজনেসের থেকে কতটুকু ডিফারেন্ট অথবা কি অপরচুনিটি ক্রিয়েট করে, নিউ অপরচুনিটি দ্যাট উইল এনেবল দ্য এন্টারপ্রাইজ টু টেক অ্যাডভান্টেজ অফ টেকনোলজি, কি আসলে আমাদেরকে নিউ অ্যাডভান্টেজ দিচ্ছে, আমরা প্রেজেন্ট যে প্রবলেম আছে সেই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি প্রবলেম উইথ দ্য কারেন্ট টেকনোলজি, অথবা আমাদের বিজনেসের অ্যালাইনমেন্টের জন্য বা ইন্ডাস্ট্রিতে অ্যালাইনমেন্টের জন্য পার্টনারের সাথে অ্যালাইনমেন্টের জন্য আমরা কখনো কখনো বিজনেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। সিস্টেম যখনই ডেভেলপমেন্টের পার্ট আসে তখন সিস্টেম ডেভেলপমেন্টের একটা লাইফ সাইকেল বা মডেল ফলো করতে হয়, এটাকে সংক্ষেপে এসডিএলসি বলে। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেলকে সংক্ষেপে এসডিএলসি বলে। এসডিএলসি বেশ কয়েকভাবেই ডেভেলপ করা যায়, ট্র্যাডিশনাল ওয়াটারফল মডেল, ভি শেপ মডেল অথবা ইন্টারেক্টিভ মডেল, এই তিনটা মডেল কমনলি ইউজড। এর বাইরেও আসলে চাইলে সিস্টেম ডেভেলপমেন্টের বিভিন্ন পার্টে ফলো করা যেতে পারে। তো তিনটা তিনটা মডেলের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ট্র্যাডিশনাল ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল হচ্ছে যে রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ভেরিফিকেশন, মেইনটেনেন্স, এরকম একটার পর একটা ধাপে ধাপে কাজগুলো হবে স্টেয়ার অনুযায়ী, এক ধাপ শেষ করে আরেক ধাপ, আরেক ধাপ শেষ করে আরেক ধাপ। আর ভেরিফিকেশন বা ভি শেপ মডেলের ক্ষেত্রে যেটা হয় যে একটা সিস্টেম ডেভেলপ প্ল্যান করা হলো, একটা পার্ট ডিজাইন করা হলো, ওইটা টেস্ট করে দেখলো যে এটা ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট হয়েছে, আবার আরেকটা পার্ট ডিজাইন করলো, ওইটাও ইন্টিগ্রেশনে গিয়ে টেস্ট করলো, টেস্ট করে দেখলো যে ওকে থাকে, তাহলে পরের ধাপে যাবে, তারপরে ফাংশনাল রিকোয়ারমেন্ট বা ইউজার রিকোয়ারমেন্ট, এভাবে ধাপে ধাপে আসলে ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। এই পদ্ধতিতে করলে সবচেয়ে ভালো যেটা হয় যে যে সফটওয়্যারটা বা সিস্টেমটা অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হচ্ছে এটা ফাইনালি ইন্টারেক্টিভলি ইফেক্টিভলি ভ্যালিডেট করা যায়। আর এটাকে আর কাস্টমাইজ করে বেশি পরিবর্তন করার প্রয়োজন হয় না, কারণ প্রতিটা ডেভেলপমেন্ট স্টেজে আসলে এটা চেক করে করে বা ইউজারের অ্যাকসেপ্টেন্স নিয়ে নিয়ে তারপরও করা হয়েছে। আর ইটারেক্টিভ প্রসেসের ক্ষেত্রে কতগুলো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা হয়, ওই রিকোয়ারমেন্টের ভিত্তিতে ডিজাইনের উপর টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, রিভিউ, আবার ডিজাইন টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, রিভিউ, এরকম তিন ধাপে কাজ করে করে ফাইনালি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তাহলে সিস্টেম ডেভেলপমেন্ট মডেলের ক্ষেত্রে তিনটা মডেল আমরা কমনলি দেখি এক্সিস্ট করে, একটা ট্র্যাডিশনাল ওয়াটারফল মডেল, একটা হচ্ছে ভি শেপ মডেল, আর একটা হচ্ছে ইটারেক্টিভ মডেল। তিনটা মডেলের নিচে ডিটেল দেওয়া আছে, আমরা দেখি। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়াটারফল মডেল। ওয়াটারফল মডেল মানে উপরে থেকে ধাপে ধাপে নিচের দিকে যাবে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবে, ডিজাইন হবে, ডিজাইনের অল্টারনেটিভ গুলো আলোচনা করবে, ফাইনালি একটা ডিজাইন ইমপ্লিমেন্টেশনে যাবে, ইমপ্লিমেন্টেশনের পরে ভেরিফিকেশন হয়ে যদি ইফেক্টিভলি অ্যাকসেপ্ট করে, ইউজাররা টেস্টিং করে ইউএটিতে পাস করে বা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে এটা তখন মেনটেনেন্স করবে। এইটাই চলতে থাকবে, এটা একটা মডেল। তাহলে ওয়াটারফল মডেল হচ্ছে যে সিস্টেমেটিক সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ টু সিস্টেম অর সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে ওয়াটারফল মডেলকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, অ্যাপ্রোচ ইজ বেসড অন এ সিস্টেমেটিক সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচ টু সিস্টেম অর সফটওয়্যার ডেভেলপমেন্ট। এটা এখানেই লেখা আছে, এই উপরে ডান দিকে। The approach is based on a systematic sequential approach to system or software development.
তাহলে পরে আরেকটা মডেল আমাদের কি ছিল, ভি শেপ মডেল, মনে আছে? তিনটা মডেলের মধ্যে একটা হচ্ছে ওয়াটারফল, একটা ভি শেপ, আর একটা ইটারেক্টিভ। এটা হচ্ছে ভি শেপ বা ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। তাহলে এই মডেলের মেইন অবজেক্টিভ হচ্ছে ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন মডেল আর অলসো কল্ড ভি মডেল অর ভি শেপ মডেল অলসো এমফাসাইজেস দ্য রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট ফেজ অ্যান্ড টেস্টিং লেভেল। তাহলে যেই ফেজটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা টেস্ট করে অ্যাকসেপ্টেন্স হলেই সেকেন্ড লেভেলে ডেভেলপমেন্টের জন্য যাচ্ছে বা টেস্টিং করার জন্য যাচ্ছে। প্রথমে ডিজাইন বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন হয়ে গেলে ডিজাইনটা টেস্ট করা, অ্যাপ্রুভাল হয়ে গেলে ওই ডিজাইন অনুযায়ী আর্কিটেকচারাল ডিজাইন করা বা কিভাবে ইমপ্লিমেন্টেশনে যাবে এটাও ইমপ্লিমেন্টেশন টেস্ট হয়ে যাবে। টেস্ট হয়ে এটা অ্যাকসেপ্টেড হলে ফাংশনাল রিকোয়ারমেন্ট হবে, ফাংশনাল রিকোয়ারমেন্ট টেস্টে যাবে, টেস্ট অ্যাকসেপ্ট হলে ফাইনালি ইউজারের কাছে যাবে, ইউজার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ফাইনাল অ্যাকসেপ্টিং টেস্ট হবে। তাহলে এইখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে এমফাসিস থাকতেছে রিলেশনশিপ বিটুইন ডেভেলপমেন্ট ফেজ অ্যান্ড টেস্টিং লেভেল। বড় কোনো প্রজেক্টে বা লার্জ প্রজেক্টে এই মডেলটা ব্যবহার করা হয়। এখানে সুবিধা হচ্ছে যে অ্যানালাইসিস করে করে যে ফাইনাল অ্যাপ্রুভাল পাওয়ার পরে আবার সেকেন্ড ফেজে ডেভেলপমেন্ট শুরু হয়। কাজে বড় প্রজেক্টে একসাথে অনেক কাজ করে ফেললে যদি কোনো কারণে ওটা কমপ্লিট করা সম্ভব না হয় তাহলে প্রজেক্টে অনেক ধরনের প্রবলেম হতে পারে বা অনেক ফাইন্যান্সিয়াল লস বা টাইমের লস হতে পারে। সেই চিন্তা করে আসলে এখানে ইফেক্টিভলি একটা প্রসেস ফুল কমপ্লিট করে পরের প্রসেসে যাওয়া হয়। তাহলে এইখানে থাকে কি, এইটাতে যেটা হয় ডেভেলপমেন্ট প্রসেস প্রত্যেকটা ফেজে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, রিকোয়ারমেন্টের টেস্টিং করে, রিকোয়ারমেন্টের সাবসিকুয়েন্ট পজিশন চেক করে ইমিডিয়েটলি ইমপ্রুভ বা প্রসেসটা দেখে, দেখে ফাইনালি এটা ইফেক্টিভলি হলে রিভিউ করার পরে ইমপ্লিমেন্টেশনে যায়। তো আজকে তো আমরা একটু দেরিতে ক্লাস শুরু করেছি, আমাদের একটা ব্রেক নিতে হবে, কখন শুরু করব সেটা আপনারা আমাকে গাইড করতে পারেন। আর 10 মিনিট স্যার। হ্যাঁ, মানে এখনই যাব আমরা 10 মিনিটের ব্রেকে না কিছুক্ষণ পরে? স্যার এখনই যাই। আচ্ছা, মেজরিটি যদি এখনই বলে তাহলে এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে 9টা 14 বা ধরেন 9টা 15। 10 মিনিটে হবে নাকি 15 মিনিট? 10 মিনিট কিন্তু অনেক কম সবার জন্য। না, আমার কাছে 10 মিনিট মনে হয়, আর বাকিরা কিভাবে কি আচ্ছা, বলে। আমরা আমরা 15 মিনিট রাখি, যেহেতু আমরা আজকে একটু দেরিতে শুরু করছি, একটু ব্রেক থাকলো সবার জন্য, একটু রেস্ট নিলেন বা একটু কফি খাইলেন, চা খাইলেন, আমরা আবার শুরু করি 15 মিনিট পরে। ওকে স্যার। জি।
ডেভেলপমেন্টের যে আমরা তিনটা ফেজ দেখলাম, তিন ধরনের। একটা দেখলাম আমরা হচ্ছে ভি শেপড, একটা দেখলাম আমরা ট্র্যাডিশনাল ওয়াটারফল, এবং লাস্ট ওয়ান দেখলাম আমরা হচ্ছে ইটারেক্টিভ মডেল। এই তিনটা মডেলে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে পার্টগুলো আছে এগুলো বিভিন্ন ফেজে ডিটারমাইন করা আছে। এই ফেজগুলো আমরা একটু আলোচনা করি। এসডিএলসির ফেজ এবং ওইখানে জেনারেল ডেসক্রিপশন যে কি কি কাজ মিনিমাম করতে হয়। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফেজ, যেটাকে সংক্ষেপে এসডিএলসি অ্যাপ্রোচও বলে, এখানে 6টা বেসিক ফেজ আছে। কোনো কোনো বইতে আরো ডিটেল থাকতে পারে, বাট 6টা হচ্ছে একদম বেসিক। এই 6টা ফেজের মধ্যে প্রথম ফেজটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, ফেজ 1। ফেজ 2 রিকোয়ারমেন্ট ডেফিনেশন। ফেজ 3-তে আছে সফটওয়্যার সিলেকশন অ্যান্ড অ্যাকুইজিশন। ফেজ 3 আবার আরেকটা পার্ট আছে, সেটা হলো ডিজাইন, যদি ইন হাউস ডেভেলপমেন্ট করা হয়ে থাকে। ফেজ 4-এ আছে 2টা পার্ট, কনফিগারেশন ফেজ এবং ডেভেলপমেন্ট ফেজ। কনফিগারেশন ফেজ তখন যখন সফটওয়্যারটা আমরা পারচেস করি, আর ডেভেলপমেন্ট ফেজ যখন যখন ইন হাউস ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট বা অ্যাকুইজিশন কনফিগারেশনের পরে এটাকে টেস্টিং এবং ইমপ্লিমেন্টেশন, আর ফাইনালি হচ্ছে পোস্ট ইমপ্লিমেন্টেশন। এই 6টা আমাদের বেসিক ফেজ ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এগুলো আমরা একটু মনে রাখি, কারণ এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা ইম্পর্টেন্ট পার্ট। সিস্টেম ডেভেলপমেন্টের যে ফেজগুলো আছে আমরা একটু নিজেরা আবার মনে করার চেষ্টা করি। ফেজ 1 ফিজিবিলিটি স্টাডি, ফেজ 2 রিকোয়ারমেন্ট ডেফিনেশন বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ফেজ 3 ফেজ 3-এও 2টা পার্ট আছে। একটা পার্টে হচ্ছে আমাদের সফটওয়্যার সিলেকশন অ্যান্ড অ্যাকুইজিশন, আর যদি ইন্টারনাল হয়ে থাকে তাহলে সফটওয়্যার ডিজাইন বা ইন হাউস ডেভেলপমেন্টের পার্ট হলো সফটওয়্যার ডিজাইন। 4 নম্বরে হচ্ছে যদি আমরা পারচেস করি তাহলে কনফিগারেশন, আর যদি ইন হাউস হয় তাহলে ডেভেলপমেন্ট। 5 নম্বরে হলো ফাইনাল টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। 6 নম্বরে পোস্ট ইমপ্লিমেন্টেশন অ্যান্ড টেস্টিং। তো এই যে আমাদের ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে পোস্ট ইমপ্লিমেন্টেশন পর্যন্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টের প্রয়োজন হয়। এক্সটার্নালি যে প্রোডাক্টগুলোকে পারচেস করা হয় সেগুলো এখানে আমাদের অনগোয়িং সিস্টেমের সাথে কিভাবে ম্যাচ করানো যায়, এই জন্য প্রোগ্রাম চেঞ্জিং বা প্রোগ্রাম চেঞ্জিং কোড ডেভেলপমেন্ট থাকে কনফিগারেশনের সময়। আর এর পাশাপাশি কখনো কখনো দেখা গেছে যে ইন্টারফেস বা প্রোগ্রামকে নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করার জন্য এক্সিস্টিং প্রোগ্রাম বা ডাটাবেজের সাথে কনফিগারেশনের প্রয়োজন হয়। তাহলে সিস্টেম ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজ সম্বন্ধে আমরা জানলাম। উপরের ফেজগুলো এখানে ডিটেইল অ্যানালাইসিস করা এবং ডিটেইল ডেসক্রিপশন দেওয়া। তারপর আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের মেথড। সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভিন্ন মেথডে করা যায়, কিন্তু আমাদের এখানে যেটা করতে হবে যে আমরা যে সফটওয়্যারগুলো ডেভেলপ করব, এইটা ডেভেলপমেন্ট ফেজ এবং তার প্রোটোটাইপিং বা যেই প্রজেক্টের জন্য এটা ডিজাইন করা হচ্ছে ওই প্রজেক্টে এটা কিভাবে ম্যাচ করবে, বা এইটার স্যাম্পল বা এইটার লিমিটেড ভার্সনটা প্রথমে প্রাইমারিলি ব্যবহার করে তারপরে হচ্ছে আপডেটেড বা অ্যাকচুয়াল ফরম্যাটে যাওয়া। এটার ক্ষেত্রে দুইভাবে প্রোটোটাইপিং করা হয়। একটা হচ্ছে যে আমাদের বিল্ড দ্য মডেল, যেই মডেল আছে ওই মডেলের উপর ভিত্তি করে
বিল্ড দ্য মডেল টু ক্রিয়েট দ্য ডিজাইন, কারণ আমরা আমাদের যে মডেল থাকবে সেই মডেলের উপরে ভিত্তি করে ডিজাইন ক্রিয়েট করে এই সফটওয়্যার রিকোয়ারমেন্ট এবং ডেফিনেশনটা ডিজাইন করা হয়। আর আরেকটা পার্ট আছে গ্র্যাজুয়ালি এটাকে বিল্ড করা, আস্তে আস্তে তার প্রয়োজন অনুযায়ী গ্র্যাজুয়ালি ধাপে ধাপে বিল্ড করে। যে লেফট সাইডে দেখেন দুইটা অ্যাপ্রোচের কথা বলা আছে। ওয়ানে আছে বিল্ড দ্য মডেল টু ক্রিয়েট দ্য ডিজাইন, এটার মেকানিজম হচ্ছে যে রিকোয়ারমেন্ট ডেফিনেশনের ভিত্তিতে মডেল ডেভেলপ করা এবং ওই মডেল অনুযায়ী সিস্টেম ডিজাইন করে পারফরমেন্স এবং কোয়ালিটি অ্যানালাইসিস করা। ফাইনালি হচ্ছে 2 নম্বরে গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে ধাপে ধাপে বিল্ড করা, বিল্ড দ্য অ্যাকচুয়াল সিস্টেম দ্যাট উইল অপারেট ইন প্রোডাকশন ইউজিং এ 4GL, দ্যাট ইজ ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেম বিং বিল্ড, যেটা আসলে রিকোয়ার্ড ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেমটা এখানে বিল্ড করা। এইটা বিল্ড করার ক্ষেত্রে আমরা দুইভাবে যাইতে পারি, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি। র্যাপিড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ছোট ছোট পার্টগুলোকে নিয়ে কনসেপ্ট ডেফিনেশনগুলো কাভার করে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এখানে কি হয়, কয়েকটা পার্টে কাজ করে। প্রথম প্রথম পার্ট হচ্ছে কনসেপ্ট ডেফিনেশন স্টেজ, তারপরে ফাংশনাল ডিজাইন স্টেজ, দেন আছে হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজ, ডেভেলপমেন্ট বা ডেপ্লয়মেন্ট স্টেজ। তো এই যে আমাদের র্যাপিড ডেভেলপমেন্টের পার্ট, এখানে 4টা মেজর স্টেজে এই র্যাপিড সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজি নিয়ে কাজ করা যায়। কনসেপ্ট ডেফিনেশন স্টেজ, ফাংশনাল ডিজাইন স্টেজ, ডেভেলপমেন্ট স্টেজ এবং ডেপ্লয়মেন্ট স্টেজ। ডেভেলপমেন্ট হয়ে গেলে এটা ইমপ্লিমেন্টেশনের আগে বা ইমপ্লিমেন্টেশনের পার্টটাকে ডেপ্লয়মেন্ট স্টেজ বলা হয়। এই র্যাপিড ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্টে বেশি হয় আসলে, সেটাকে বলে OOSD, অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে এক্সিস্টিং ডাটা আছে সেই ডাটার উপরে ভিত্তি করে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় বা সিস্টেম ডেভেলপমেন্ট হয়, সেটাকে বলে ডাটা ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট, DOSD। এই দুইটা মেথডই আসলে আমাদের র্যাপিড সিস্টেমে সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়। আরেকটা ডেভেলপমেন্ট মেথড আছে অ্যাজাইল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টে অল্টারনেটিভ মেথডগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় এবং তারা অ্যাজিউম করে নেয় যে রিকোয়ারমেন্টের সবগুলো রিকোয়ারমেন্টই একসাথে আপফ্রন্টে ডেভেলপ করা হয়তো সম্ভব হবে না, পার্শিয়ালি বা বেস্ট রিকোয়ারমেন্টগুলো একসাথে ডেভেলপ করা হয়। এখানে অনেকগুলো প্রোগ্রাম একসাথে কাজ করে অ্যাজাইল মেথডে। অ্যাজাইল মেথডের ক্ষেত্রে এক্সট্রিম প্রোগ্রামিং বা সংক্ষেপে XP, ক্রিস্টাল অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফিচার ড্রিভেন ডেভেলপমেন্ট, ডাইনামিক সিস্টেম ডেভেলপমেন্ট মেথড, এই অনেকগুলো মেথডের সমন্বয়ে অ্যাজাইল ডেভেলপমেন্টে সফটওয়্যারগুলোকে ডেভেলপ করা হয়। অ্যাজাইল ডেভেলপমেন্টের সাথে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট এবং আমরা একটু আগে যেটা বললাম ডাটাবেস ডাটা সিস্টেম ডেভেলপমেন্ট, এই দুইটাকে একসাথে করেও আবার ইন হাউস প্রসেস ডেভেলপমেন্ট বা কম্পোনেন্টগুলোকে ডিজাইন করা হয়। তাহলে আমরা কয়েকটা ডেভেলপমেন্টের মেথড দেখলাম। একটা হচ্ছে RAD, র্যাপিড, তারপরে অ্যাজাইল ডেভেলপমেন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, এরপর আছে কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট। সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হয় সেটাকে অনেকগুলো রিকোয়ারমেন্ট একসাথে জেনে অ্যানালাইসিস করে তারপরে পার্শিয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড বা কম্পোনেন্ট বেস আস্তে আস্তে ধাপে ধাপে ডেভেলপমেন্ট করাকে বলা হয় কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট। কারণ একটা সফটওয়্যারের অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, সেই কম্পোনেন্টগুলোকে ব্রেকডাউন করে করে আসলে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন প্রসেস ক্লায়েন্ট কম্পোনেন্টস, কারণ ক্লায়েন্টের অনেক কাজ করে করে ওইখানে ওর যে রিকোয়ারমেন্ট সেখানে থেকেই অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়, বা কখনো কখনো এর পাশাপাশি একটা ভার্চুয়াল মেশিন অ্যাপ্লিকেশন থাকে, বা স্ট্যান্ড অ্যালোন কম্পোনেন্ট হতে পারে, দেখা গেল যে অ্যাকচুয়াল সিস্টেমে না থেকে তারা সেপারেটলি একটা কম্পোনেন্ট ডেভেলপ করছে। এটাও একটা হতে পারে ইন প্রসেস ক্লায়েন্ট কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ক্লায়েন্ট কম্পোনেন্টস। এর বাইরে আরো দুইটা মেথড আছে, স্ট্যান্ড অ্যালোন সার্ভার কম্পোনেন্টস, আলাদা একটা সার্ভারে বসে তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা সোর্স কোড নিয়ে সফটওয়্যারে ডেভেলপমেন্ট করে। স্ট্যান্ড অ্যালোন সার্ভার কম্পোনেন্টের উপর একটা আছে ইন প্রসেস সার্ভার কম্পোনেন্ট, যে এমন একটা কম্পোনেন্ট তারা রান করছে যেটা উইদিন দ্য কন্টেইনার বা সার্ভারের মধ্যে আছে, কিন্তু সেপারেট একটা ট্যাবে বা সেপারেট একটা পার্টে আছে, এটা মূল কম্পোনেন্টের সাথে আসলে কানেক্টেড না, সেপারেটলি ডেভেলপ করে। যখন এটা তার রিকোয়ারমেন্ট কমপ্লিট করে মাইক্রোসফটের বা আদার যে সার্ভারের কনফিগারেশন ওই অনুযায়ী, পরে ফাইনালি এটা আসলে সফটওয়্যারে ডেপ্লয়মেন্ট করে দেওয়া হয়। তাহলে কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট আমাদের আরেকটা ডেভেলপমেন্টের মেথড। কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্টের কিছু বেনিফিট আছে, এটাতে সময় কম লাগে, রিডিউস ডেভেলপমেন্ট টাইম, এটাতে কোয়ালিটি ইমপ্রুভ করে, কারণ যেহেতু একসাথে
কম্পিউটারে এই কম্পোনেন্ট গুলোকে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী সাথে সাথে ডেভেলপ করা যায়, কোয়ালিটিটা ইমপ্রুভ করে। এবং তারপর হচ্ছে এখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ফাংশনালিটিস গুলো বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফাংশনালিটি গুলো কভার করে। আবার সিম্পল সিম্পল এরিয়াতে কাজ করা যায়, কম্পোনেন্ট গুলোকে ডেভেলপমেন্ট কস্ট রিডিউস করতে পারে। এগুলো হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্টের বেশ কিছু বেনিফিট বা ফিচার। ফাইনালি আমাদের মোস্ট পপুলার আইটেম হচ্ছে যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটা অনেক বেশি এখন পপুলার। ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সুবিধা হচ্ছে তারা ফ্রি ভার্সনেও কাজ করতে পারে এবং ওয়েব অ্যাপ্রোচ ডিজাইন নিয়ে কাজ করতে পারে। এখানে ইফেক্টিভ ইন্টিগ্রেশনটা থাকে এবং মডিউলগুলোকে কোড অনুযায়ী মডিউলগুলোকে তারা ইফেক্টিভলি অ্যাটাচ করতে পারে। এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ডেভেলপ করেছে যেগুলো ওয়েব বেসড, যেটাকে আমরা সংক্ষেপে এপিআই করে নিতে পারি। এপিআই করে এইগুলোকে আসলে প্রোগ্রামিং এর সাথে ইন্টিগ্রেশন করে নেওয়া হয়। এখানে কমন কিছু কিছু স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে যেটাকে বলে কোবরা। আপনারা হয়তো অনেক কিছু শুনে থাকবেন যে টেকনোলজিস আছে কমন অবজেক্টিভ রিকোয়েস্ট ব্রোকার আর্কিটেকচার, তারপরে আছে যে কম্পোনেন্ট অবজেক্টিভ মডেল বা অবজেক্ট মডেল যেটাকে সংক্ষেপে কম বলে, এরপর রিমোট প্রসিজার মডেল। এরকম বিভিন্ন ওয়েব বেসড অ্যাপ্লিকেশন আছে। এই ওয়েব অ্যাপ্লিকেশনের বেসে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়। এই সফটওয়্যার ডেভেলপমেন্টে কখনো কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা রি ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হয়। দেখা গেল যে সফটওয়্যারগুলি আগে থেকে যেই মডেলে কাজ করতেছে সেখানে আবার কিছু কিছু পরিবর্তন প্রয়োজন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেস আপডেটিং অ্যান এক্সিস্টিং সিস্টেম বাই এক্সট্রাক্টিং অ্যান্ড রিইউজিং ডিজাইন প্রোগ্রাম কম্পোনেন্টস। তাহলে এক্সিস্টিং সফটওয়্যারকে যখন রিইঞ্জিনিয়ারিং করার প্রয়োজন হয় তখন তার ভিতরের যে প্রোগ্রাম এবং রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো এক্সট্রাক্ট করে নিউ প্রোগ্রাম বা কম্পোনেন্ট দিয়ে এটাকে আবার রিডিজাইন করা হয়। বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোগ্রেসের ক্ষেত্রে আমরা যেটা প্রসেসের ক্ষেত্রে এর আগে একদিন আলোচনা করেছিলাম যে পিডিসিএ সাইকেলটা ফলো করা হয়। সেখানে হচ্ছে প্ল্যান ডো চেক অ্যান্ড অ্যাক্ট। এই পিডিসিএ সাইকেলে আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা বা সফটওয়্যারটা আছে এটাতে কিছু চেঞ্জ আনা হয়। চেঞ্জ এনে এইটার রিকোয়ারমেন্টগুলো চেক করে যদি ইফেক্টিভলি এইটা পারফর্ম করে তাহলে ওইটাকে ওখানে অ্যাকসেপ্ট করা হয়। রি ইঞ্জিনিয়ারিং প্রসেসের ক্ষেত্রে এই সাইকেলটা আসলে কমনলি ফলো করা হয়। এখানে প্ল্যান, তারপরে রিসার্চ, এর সাথে হচ্ছে অবজার্ভ করে যে ওই ওই কম্পোনেন্টটা দেওয়ার পরে এখানে কি চেঞ্জটা আসে, অ্যানালাইজ এবং লাস্টে অ্যাডপ্ট। এই ইমপ্রুভমেন্ট প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বেঞ্চমার্ক টেস্টিং এর একটা প্রক্রিয়া। তাহলে বেঞ্চমার্ক প্রসেস, যে সফটওয়্যারটা আমরা ইমপ্লিমেন্ট করছি ওইটা ইন্ডাস্ট্রিতে অন্যান্য কোম্পানি বা অন্য কোন প্রতিষ্ঠান ব্যবহার করছে তাদের সাথে কম্পেয়ার করলে আমাদের এই প্রোডাক্টটা আসলে বেঞ্চমার্কে কভার করে কিনা বা আমরা আসলে লিমিটেড ওয়েতে এটাকে ডেভেলপমেন্ট করতে পারি। তাহলে বেঞ্চমার্কের ক্ষেত্রে সফটওয়্যার ইমপ্রুভিং প্রসেস এইখানে একটা পার্টিকুলার পার্ট থেকে পরবর্তী ডেভেলপমেন্ট পর্যন্ত সবগুলোকে কম্পেয়ার করা হয় এবং র্যাঙ্কিং করা হয়। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, স্ট্রেংথ এন্ড উইকনেস, বা আসলে তার কি কি ধরনের আরো বেনিফিট আছে, ইনভেস্টমেন্টের ডিসিশন, এন্টারপ্রাইজের টেক ওভার, মার্জার, বা বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এখানে কি কি আদার কম্পোনেন্ট বা আদার অ্যাডেড বেনিফিট গুলি আছে, এই সব কিছুকে একসাথে কম্পেয়ার করে প্রসেসটাকে ডেভেলপ করা হয় এবং এটাকে বেঞ্চমার্ক প্রসেস বলা হয়। সিস্টেম ডেভেলপমেন্টের কিছু টুলস আছে। সিস্টেম ডেভেলপমেন্ট টুলস ব্যবহার করে সিস্টেম ডেভেলপমেন্ট করা যায়। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটাকে সংক্ষেপে কেস বলে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে আমরা আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে বা ফোর্থ জেনারেশন যে প্রোগ্রামিং কোড আছে এগুলো দিয়ে প্রোডাক্ট বা সিস্টেম ডেভেলপমেন্ট করা যায় সিস্টেম ডেভেলপমেন্ট টুলস হিসেবে ব্যবহার করে। এখানে বেশ কিছু পার্টে কাজ করে, তিনটা পার্টে এখানে মেইনলি বোঝা যায়। একটা হচ্ছে আপার কেস, একটা মিডিল কেস আর একটা লোয়ার কেস। এই তিনটা পার্টে লজিক সেট করে আসলে ক্যাটাগরি অনুযায়ী সফটওয়্যার গুলিকে ডেভেলপ করা হয়। তাহলে কেস প্রোডাক্ট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আপার কেস, একটা হচ্ছে মিডিল কেস আর একটা লোয়ার কেস।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন প্র্যাকটিস। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ক্ষেত্রে টিসিও মেথডটা কমপ্লাই করা হয়, টোটাল কস্ট অফ ওনারশিপ। যে এইখানে আসলে আমাদের এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে টোটাল কি কি কস্ট এই কোম্পানিকে বা এই অর্গানাইজেশনকে বেয়ার করতে হবে, সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অ্যাকুইজিশনের ক্ষেত্রে একটা বিবেচ্য বিবেচ্য বিষয়। পাশাপাশি হচ্ছে যে এখানে কোনো ধরনের ডাউন টাইম বা কোনো ধরনের প্রবলেম হবে কিনা, বা আমাদের যে সফটওয়্যারটা অ্যাকুইজিশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করা হচ্ছে এটা 24/7 আসলে সাপোর্টটা দিতে পারবে কিনা, সেই সেই কম্পোনেন্ট গুলো কাভার করে একটা ফর্মাল চেকলিস্ট করে তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা অ্যাকুইজিশন প্র্যাকটিসটা কনফার্ম করা হয়। এখানে আইসিটির যে অ্যালাইনমেন্ট বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যালাইনমেন্ট, এটাকে এনশিওর করা এন্টারপ্রাইজের স্ট্যান্ডার্ড অনুযায়ী আইটি ইন্ডাস্ট্রির ট্রেন্ডকে ফলো করা, এখন কোন ট্রেন্ডে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে সেই ট্রেন্ডে থাকা, এখানে যে ইনভেস্টমেন্ট হলো তার ম্যাক্সিমাম আরওআই বা কস্ট ট্রান্সপারেন্সি বা অপারেশনাল ইফিসিয়েন্সি এটাকে এনশিওর করা, টেকনিক্যাল আর্কিটেকচারাল কনসিডারেশন, এই সবগুলো মিলে আসলে একটা অপারেশনাল সাপোর্ট এনশিওর করা, কস্ট ইফেক্টিভ অপারেশনাল সাপোর্ট এনশিওর করা। তো নিউ আর্কিটেকচার ডেভেলপমেন্ট করার আগে আসলে এক্সিস্টিং আর্কিটেকচারটাকে রিভিউ করা, এক্সিস্টিং আর্কিটেকচারের ফাংশনগুলোকে ড্রাফট করে বা ভেন্ডরের রিকোয়ারমেন্ট এবং ভেন্ডর সিলেকশনের ক্ষেত্রে ফাংশনালিটিসগুলো রিকোয়ারমেন্টগুলো অ্যানালাইসিস করে তারপরে ডিজাইনগুলো কনফার্ম করা। তাহলে এক্সিস্টিং যে আমার আর্কিটেকচার থাকবে সেই আর্কিটেকচারটাকে রিভিউ করা, অ্যানালাইসিস এন্ড ডিজাইন, তারপর ওইখান থেকে ড্রাফট ফাংশনাল রিকোয়ারমেন্ট করে ওইটা যারা আসলে কনসেপ্ট গুলো বুঝে বা যারা ওইখানকার মেম্বার তাদের দ্বারা আসলে প্রুফ করে এটাকে বলে পিওসি, প্রুফ অফ কনসেপ্ট। প্রুফ অফ কনসেপ্ট হয়ে গেলে তারপর ওইটাকে বিগিনিং ফেজ থেকে ডেভেলপমেন্টের জন্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে সাবমিট করা। ওইটা হবে তখন ওয়ার্কশপের ভিত্তিতে সেকেন্ড লেয়ারে রিভিউ অ্যানালাইসিস করে প্রজেক্ট বা আর্কিটেকচার গুলোকে প্ল্যানিং করে। এখানে ভেন্ডর সিলেকশনের একটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, নিচে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের একটা প্রসেস, ইনফ্রাস্ট্রাকচারের ফেজ। সিস্টেম অ্যানালাইসিস করার পরে যখন আমরা আসলে প্রকিউরমেন্টে যাব, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের সেখানে প্রকিউরমেন্টের যে ফেজগুলো কি কি, প্রকিউরমেন্ট ফেজ, ডেলিভারি টাইম, ইনস্টলেশন টেস্ট প্ল্যান, এই সবগুলো একসাথে কনসিডার করে ফাইনালি প্রকিউরমেন্ট অ্যানালাইটিক্যাল ইমপ্লিমেন্টেশন, এরপর হচ্ছে ইনস্টলেশন প্ল্যান। দেন সফটওয়্যার অ্যাকুইজিশনের কিছু স্টেপ এখানে বলে দেওয়া আছে, আমরা এই স্টেপগুলোকে পড়ে নিতে পারি, যে হলে আমরা আগে যা আলোচনা করলাম এই সবগুলো এই স্টেপগুলো একসাথে ডিফাইন করা। তাহলে একসাথে আমরা এখানে দেখলে আমাদের আগেরগুলোর একটা রিভিউ ওভারভিউ হয়ে যাবে, যে সফটওয়্যার অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। এর আগে সফটওয়্যার ডেভেলপমেন্টের আমরা 6টা ফেজ দেখছি, ওই ফেজগুলোকে একটু এমফেসিস দিয়ে পড়া। ফাইনালি সফটওয়্যার অ্যাকুইজিশনের একটা চেকলিস্ট আছে নিচে, সিস্টেম সফটওয়্যার অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ভিত্তিতে সিস্টেমটাকে ডেভেলপ করা অথবা নিউ সিস্টেম অ্যাকুইজিশন করা। তো অপারেটিং সিস্টেম বা আমাদের যদি সফটওয়্যার এজ এ সার্ভিস মডেলও যাই, যেটাকে সংক্ষেপে সাস বলা হয়, তাহলে দুইটার ক্ষেত্রেই অ্যাকুইজিশনের কম্পোনেন্টগুলো থাকে। অ্যাকুইজিশনের পরে ফিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো দেখে ওই অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করা। সফটওয়্যার অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে, যেটাকে আমরা সংক্ষেপে প্রপোজালের মধ্যে নিয়ে আসবো, যে আমরা কি কি ধরনের
কম্পোনেন্ট সহ সফটওয়্যারটা পারচেস করতে চাই বা সিস্টেমটা পারচেস করতে চাই, ওটাকে বলে রিকোয়েস্ট ফর প্রপোজাল কন্টেন্ট। রিকোয়েস্ট ফর প্রপোজাল কন্টেন্টের একটা নিচে স্যাম্পল দেওয়া আছে, আমরা একটু দেখি। এটা হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল কন্টেন্ট। প্রোডাক্টের কি কি ভার্সেস থাকবে, রিকোয়ারমেন্ট থাকবে, প্রোডাক্টের স্কেবিলিটি, ইন্টারঅপারেবিলিটি, কোনোভাবে প্রোডাক্ট আমরা পরিবর্তন করতে পারবো কিনা, কাস্টমারের প্রিফারেন্সগুলো কি, রেফারেন্সগুলো কি থাকবে, ভেন্ডরের সিকিউরিটি রিকোয়ারমেন্ট, ভেন্ডরের ভ্যালিডিটি বা টেকনিক্যাল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভেন্ডর আফটার সেল কি কি সাপোর্ট দিতে পারবে 24/7 বা কতদিন পর্যন্ত তারা সাপোর্ট এনশিওর করতে পারবে, সোর্স কোডের অ্যাভেলেবিলিটি, যদি কোনো কারণে ভেন্ডর অ্যাভেলেবেল না থাকে তাহলে ওই প্রোডাক্ট আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো কিনা, কত বছর পর্যন্ত তারা আসলে সার্ভিস দিয়ে আসতেছে, তাদের রিসেন্ট প্ল্যান বা তাদের কোনো বিজনেসে চেঞ্জ ম্যানেজমেন্ট আছে কিনা, কোনো পরিবর্তন তারা আনতেছে কিনা, বা এই পরে যদি এই প্রোডাক্টটা কোনো ডেভেলপমেন্ট হয়, পরিবর্তন হয়, তাহলে ওই প্রোডাক্টটা তারা কিভাবে পেতে পারে, এবং যদি কোনো কারণে টেস্ট এবং নতুন করে নিউ ক্লায়েন্ট এখানে এই সাইটে ইমপ্লিমেন্ট হয়, ওইটার জন্য অ্যাকসেপ্টেন্স টেস্ট কি হবে বা ওই প্রোডাক্টের ভ্যালিডিটি বা কিভাবে তারা এটা ব্যবহার করতে পারবে, এই সমস্ত কিছু উল্লেখ করে একটা ভেন্ডরের জন্য আরএফকিউ প্রিপেয়ার করা হয়। আরএফকিউর ভিত্তিতে সফটওয়্যার অ্যাকুইজিশনের জন্য এখানে কম্পোনেন্টগুলোকে আসলে আমরা আইটির ভাষায় না দেখে যদি টেন্ডারিং বা প্রকিউরমেন্টের করে দেখি, তাহলে হয়তো একটু মনে রাখতে সহজ হবে যে একটা প্রকিউরমেন্টে, টেন্ডারে মিনিমাম কি কি ক্রাইটেরিয়া ফলো করা হয়, এই সবগুলোই সফটওয়্যার অ্যাকুইজিশনের ক্ষেত্রে ফলো করা হয়। এরপর আছে আইএস অডিটরের রোল ইন সফটওয়্যার অ্যাকুইজিশন। স্কোপ অফ ওয়ার্ক অনুযায়ী আইএস অডিটর তার সমস্ত ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করে দেখবে, ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে আরএফপি পর্যন্ত, এবং সিলেকশন ক্রাইটেরিয়া এবং এজেন্ডা বেস রিপ্রেজেন্টেশন দিবে, পাইলট টেস্টিং বা এখানে কোনো পার্শিয়াল টেস্টিং হয়েছে কিনা, লিগ্যাল কনসাল বা লিগ্যাল রিকোয়ারমেন্ট, এই সব কিছু কনফার্ম করে আইএস অডিটর তার রিপোর্ট কনফার্ম করে স্টিয়ারিং কমিটি বা যারা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কমিটি থাকবে তাদেরকে সাবমিট করবে। ফাইনাল অ্যাপ্রুভালের পরে আসলে প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনের জন্য প্রকিউরমেন্ট কনফার্ম করা হবে। তো আমরা আজকে আর সামনে না আগাই, প্রায় 10টা বাজে। তো আরেকটা হচ্ছে যে আগামী দিন আমরা যেটা করব, ওই আমাদের যে 150টা প্রশ্ন শেয়ার করলেন, আমি চেষ্টা করবো এটার উত্তরটা নিয়ে আসতে। আপনারাও একটু এগুলো পড়বেন, পড়ে দেখবেন যে অনেক প্রশ্নের উত্তর বা ওয়ার্ডিং গুলো আমরা সঠিক বুঝতে পারবো না হয়তো, সেগুলো যদি আমরা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করতে পারি বা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য একটা ভালো প্রিপারেশন হইতে পারে যে কিভাবে এমসিকিউ প্রশ্নগুলি কোথা থেকে আসতেছে। এটা থাকবে একটা অনুরোধ যে আপনারা সবাই ওই 150টা প্রশ্ন একবার হলেও গো থ্রু করার চেষ্টা করবেন, যেন প্রশ্নগুলো পড়ে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে এবং উত্তরটা কি। আমি চেষ্টা করবো এটার উত্তরগুলো সংগ্রহ করতে, যদি আমি সবগুলো নিজে বের করতে নাও পারি, দেখবো যে আমাদের কোনো কলিগের কাছে এটার উত্তর আছে কিনা, ওইভাবে অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করবো আর কি। জি স্যার। তো আমরা তো প্রায় 10টা বাজে, আজকে দেরি করে শুরু করছি, শেষ করি, কারণ আপনাদের আবার পরবর্তী দিনের প্রিপারেশনও আছে। জি আর আগামী দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারি না, এটা থেকে আবার শুরু করবো আর কি। জি স্যার। ঠিক আছে স্যার, জি সালাম আলাইকুম। ঠিক আছে, জি। জি আবার। Record.